নমস্কার। আজকের এই ভিডিওতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, শুধুমাত্র কয়েকটা বেস্ট ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের নাম বা অ্যানালিসিস বলেই চলে যাব না, একদম ডিটেলসে আলোচনা থাকবে। ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, কিন্তু মন দিয়ে দেখবেন। প্রথমেই আলোচনা করব যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্ডেক্স ফান্ড, মানে আমরা ইন্ডেক্স ফান্ডটা নেওয়া উচিত না না নেওয়া উচিত, সেটার ভালো দিক খারাপ দিক দুটোই আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনারা ডিসিশন নিতে পারেন। তারপর আমরা অনেকেই জানি না যে টাইপ অফ ইন্ডেক্স কি কি আছে, তার উপর বেস করেই তো ফান্ডগুলো হয়, সেগুলো এই প্রসঙ্গে বলে রাখি, আমি পার্সোনালি কিন্তু ইন্ডেক্স ফান্ড লাভার। কয়েকজন আছেন যারা স্পেশালি ইন্ডেক্স ফান্ডকে একটু বেশি ভালোবাসেন। এবং ভিডিওটার শুরুতেই বলে দিই, আমি কিন্তু ইন্ডেক্স ফান্ডকে সাধারণত প্যাসিভ ফান্ড বলা হয়, আর একটা অ্যাক্টিভ ফান্ড আছে যেখানে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে, অন্যান্য ব্যাপার। আমি কিন্তু সেই অ্যাক্টিভ ফান্ডের বিরোধী নয়। এই পার্টে আমি শুধুমাত্র আজকের আলোচনায় ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করছি। আগামী দিনগুলোতে আমি আরও একটা ডিটেলস ভিডিও আনবো যেখানে আমি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে ইন্ডেক্সের উপর একটু ফোকাসটা থাকবে। তারপর সব থেকে আমাদের যে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কিতনা দেতা হ্যায়, ওই না, তাই না, যে রিটার্ন কি ভালো পাওয়া যায় ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে, হিস্ট্রি কি বলছে, বা আমাদের এই যে এখন একটু ডাউন ট্রেন্ড চলছে, এই সময় কি করা উচিত, বা কেমন রিটার্ন চলছে, এইগুলো। তারপর একটু ভালো যে ইন্ডেক্সগুলো করছে বা ইন্ডেক্স ফান্ডগুলো করছে তা নিয়ে আলোচনা তো করবই। সব শেষে থাকবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যাসেট অ্যালোকেশন। যে বয়স অনুযায়ী, যে আমি 30 বছর বা আমি 40-এ আছি, আমি 50-এ আছি, আমাদের অ্যাসেট অ্যালোকেশনটা মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপে কেমন পার্সেন্টেজ অ্যালোকেশন আমাদের থাকা উচিত। না হলে কিন্তু গোল পূরণ হয় না অনেক সময়, অ্যাসেট অ্যালোকেশনটা ঠিক না থাকলে। সেটার উপর আমি ফোকাস করব ডিটেলসে। তো চলুন আগে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলি। প্রথম কথা, আমার মতে অ্যাডভান্টেজ যদি আমি বলি, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে লেখাবারই চেষ্টা করছি বা একটু বোঝাবার চেষ্টা করছি। আমি যদি অ্যাডভান্টেজের কথা বলি, সেটা হচ্ছে আপনি আপনি একদম সুন্দরভাবে জিনিসটাকে ফলো করতে পারেন। মানে ইকোনমিতে কি হচ্ছে তার জন্যে সব থেকে প্রথম যে প্রভাবগুলো পড়ে সেটা কিন্তু ইন্ডেক্সের উপরেই পড়ে। যেমন ধরুন, আজকে গভর্নমেন্টের বাজেটটা একটু খারাপ হলো, কথার কথা বলছি, প্রথম যে এফেক্টটা পড়বে সেটা ইন্ডেক্সেই পড়বে। নিফটি বলুন, সেন্সেক্স বলুন, বা বিভিন্ন ব্যাংকের প্রতি একটু খারাপ হলে ব্যাংক নিফটি এক্সেট্রা। তেমনই ধরুন ব্যাংকিং সেক্টরে কিছু ভালো সুধার হচ্ছে, গভর্নমেন্ট কিছু পলিসি নিয়ে আসছে, তার এফেক্টটাও কিন্তু ওই ব্যাংক নিফটি বা ইন্ডেক্সে প্রথম গিয়ে পড়বে। তারপর ধরুন ইন্ডিয়ার জিডিপি গ্রোথটা বাড়ছে, এর ডাইরেক্ট এফেক্ট কিন্তু আপনার ইন্ডেক্সগুলোতে গিয়ে পড়বে, স্মল ক্যাপ, মিড ক্যাপ ইন্ডেক্স, লার্জ ক্যাপ ইন্ডেক্স। এখানে ছোট্ট করে বলে রাখি, লার্জ ক্যাপ মানে হচ্ছে, ধরে নিন মোটামুটি ওই ভারতের সব থেকে বড় 50টা বা 100টা কোম্পানি, যেগুলো সব থেকে বড়, তাদের নিয়ে যে ইন্ডেক্সটা, তাকে লার্জ ক্যাপ ইন্ডেক্স বলছি। মিড ক্যাপ সেখানে একটু মাঝারি ধরনের, মানে ওই প্রথম 50টা 100টা কোম্পানি বাদ দিয়ে দিলেন, তারপরের মার্কেট ক্যাপ বা কত বড় কোম্পানি, সেই অনুযায়ী যদি 200টা কোম্পানি বা 150টা কোম্পানি নেন, তাহলে সেটা হচ্ছে মিড ক্যাপ 150 ইন্ডেক্স আমরা যাকে বলি, বা মিড ক্যাপ কোম্পানি। আর এই লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ বাদ দিয়ে তার থেকে ছোট যদি 250টা 250টা কোম্পানি নেন, তাহলে যে কোম্পানিগুলোর দিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয়, তাকে আমরা বলবো স্মল ক্যাপ 250 ইন্ডেক্স। মোটামুটি এরকম, মানে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু আমাদের এই স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপের মোটামুটি ভাগটা হয়েছে। আরও যখন ডিটেলস ভিডিওতে যাব এই জিনিসটা আরও ক্লিয়ার হবে, আপাতত একটু বলে রাখলাম। আচ্ছা, তো এইটা একটা অ্যাডভান্টেজ আছে যে আপনি নিজে যদি একটু বাজার নিয়ে ওয়াকিবহাল হন, মানে একটু বাজার নিয়ে, মানে আপনার মার্কেট স্যাভি হতে হবে না, মানে মার্কেটের একদম বিজ্ঞ লোক, প্রচুর মার্কেট সম্বন্ধে আপনার জ্ঞান আছে, সেটা চাই না। আপনি যদি মোটামুটি একটু ফলো করেন যে ইকোনমিতে কি হচ্ছে, আপনার আশেপাশে কি হচ্ছে, বাজারে কি হচ্ছে, সেটা যদি সপ্তাহে 1-2বার একটু বিজনেস নিউজ দেখছেন,
সপ্তাহে বা মাসে এক দুবার, তাহলেও কাজটা কিন্তু হয়ে যায়। তাহলেই আপনি মোটামুটি বুঝতে পারবেন ভারত কোন দিকে যাচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু ইন্ডেক্সের ডাইরেক্ট এফেক্টগুলো পড়ে। ইন্ডেক্সই প্রথম যেখানে এফেক্টগুলো ডাইরেক্ট পড়ে। এবং যেহেতু ইন্ডেক্স ফান্ডে কোনো ফান্ড ম্যানেজার, কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে না, ফান্ড ম্যানেজার তো থাকেই, না হলে কি করে ম্যানেজ করবে, স্টক কেনা বেচা তো কিছু একটা করতেই হয়, বা আপনারা যখন রিডেমশন বা পারচেস করেন তারও তো একটা টিম থাকে, সেইগুলো না। অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার যে মানে প্রত্যেক দিন স্টক কিছু না কিছু কিনছে, কিছু না কিছু বেচছে, নতুন স্টক নিচ্ছে, তা কিন্তু থাকে না ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে। এটা আপনাদের জানতে হবে, কারণ এইখানে কিন্তু রেগুলার বেসিসে ফান্ড ম্যানেজারের কোনো কাজ নেই। মানে নিফটি 50 একটা, ধরুন নিফটি 50 আমাদের একটা ইন্ডেক্স, ইন্ডিয়ার একটা মেন ইন্ডেক্স। এইখানে 50টা স্টক আছে, ঠিক আছে, এখানে 50টা স্টকের একটা পোর্টফোলিও। এই ইন্ডেক্সই বলে দিয়েছে যে আমার এই ইন্ডেক্সে কোন কোন 50টা স্টক থাকবে, ঠিক আছে। এইটা যারা ইন্ডেক্সটা তৈরি করে, এক্ষেত্রে S&P মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর, ওই কোম্পানির নামে যেতে হবে না, তারা যখন ইন্ডেক্সটা ডিসাইড করছে তারাই ওই 50টা স্টক কী কী থাকবে বলে দিচ্ছে। হ্যাঁ, এই 50টা স্টক কি সারা জীবন থাকবে? না, প্রত্যেক কোনো ইন্ডেক্স প্রত্যেক কোয়ার্টারলি, কোনো ইন্ডেক্স 6 মাস অন্তর অন্তর কিন্তু রিভিউ করা হয়। ধরুন নিফটি 50 এই ইন্ডেক্সটা 6 মাস বাদে বাদে রিভিউ করা হয়। সেখানে মাঝে মাঝে কোনো স্টক বা কোনো কোম্পানি যদি বাজে পারফর্ম করে, প্লাস তার সাথে সাথে কিছু ক্রাইটেরিয়াও আছে, সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে স্টকগুলোকে বাইরেও বার করা হয়, আবার তার জায়গায় নতুন ভালো স্টক কিন্তু ভালো কোম্পানি ইনক্লুডও হয় ইন্ডেক্সে। সুতরাং মনে রাখবেন, এখানে কিন্তু সেটা কিন্তু এক ফান্ড ম্যানেজার করছে না, ওই যারা এই ইন্ডেক্সটা ম্যানেজ করে বা এই যারা ইন্ডেক্সটা তৈরি করে, সেই স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর, তাদের যে কমিটি, তাদের যে মেম্বাররা, তারাই কিন্তু এটা করে আমাদের সামনে দেয়, ঠিক আছে। এইবার তার মানে ফান্ড ম্যানেজারের কাজ হলো এক্ষেত্রে, যে ফান্ডটা এই ইন্ডেক্সকে ফলো করছে, সেই ফান্ড ম্যানেজারের কাজ হলো শুধুমাত্র কপি করা ওই ইন্ডেক্সে কি কি স্টক আছে, সেই সব স্টকগুলোকে সেই ইন্ডেক্সের সমানুপাতে বাই করা, এবং যখন একটা ধরুন স্টক ইন্ডেক্স ছেড়ে বেরিয়ে যাবে, তখন সেই স্টকটাকে সেল করে দেওয়া, নতুন কোনো স্টক আসবে তখন নতুন স্টকটা নেওয়া। কিন্তু এগুলো সাধারণত 6 মাসে একবার দুবার এরকম হয়, 6 মাস বেসিসে এগুলো চেঞ্জ হয়। সুতরাং ওই প্রতিদিনের কাজ ফান্ড ম্যানেজারের নেই, তার জন্য অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারের এখানে তেমন কোনো দরকার নয়। তার জন্যই এই ফান্ডগুলোকে কিন্তু আমরা বলে থাকি প্যাসিভ ফান্ড। এবার বলবেন স্যার মানে সঞ্জয়, এটার সাথে অ্যাডভান্টেজের দিকে যাচ্ছ কেন? হ্যাঁ, এখানে একটা অ্যাডভান্টেজ আছে। প্যাসিভ হওয়াতে মানে আপনার হয়ে তেমন কোনো ফান্ড ম্যানেজার কাজ করছে না, তাই জন্য সে স্যালারিও কম নিচ্ছে। মানে সেই ফান্ড হাউস আপনার থেকে কম্প্যারেটিভলি যে ফিজ নেয়, যেটাকে আমরা এক্সপেন্স রেশিও বলি, সেটাও কিন্তু কম নেয়। ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও সাধারণত অ্যাক্টিভ ফান্ডের থেকে কম হয়, তাই জন্য, ঠিক আছে, যেহেতু তাদের বেশি কাজ নেই। এটা একটা অ্যাডভান্টেজ। কেন? হয়তো দেখবেন এক বছরে 0.5% করে হয়তো কম হচ্ছে অ্যাক্টিভ ফান্ডের তুলনায়, আপনার প্যাসিভ ফান্ড 0.5% করে কম ফিজ চার্জ করছে। এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ দেখা যায় যে ওভার দ্য ইয়ার 15 বছর 20 বছরে এই 0.5% করে করেই যে বছরে জমছে, সেটা কিন্তু একটা বিগ মহিরুহতে পরিণত হয়। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলবেন সঞ্জয় কিছু কিছু অ্যাক্টিভ ফান্ড তো পারফরমেন্স অনেক ভালো করছে, সেটাতেও আসবো, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে। কিন্তু এখন দেখা গেছে বর্তমানে যদি রিসেন্টলি দেখেন, বেশিরভাগ ফান্ড কিন্তু এই অ্যাক্টিভ মানে কি বলে প্যাসিভ ইন্ডেক্স ফান্ডকে বিট করতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে অনেক ফান্ড, অনেক ভালো ভালো ফান্ডরা, অ্যাক্টিভ ফান্ডরা। সেটাও একটু আমাদের দেখতে হবে। তো ঠিক আছে, এটা মোটামুটি আরেকটা অ্যাডভান্টেজ যেটা আমার ক্ষেত্রে সব থেকে বেশি মনে হয়, সেটা হচ্ছে আমরা স্পেশালি যারা একটু মার্কেটের সাথে একটু মার্কেটে অ্যাক্টিভ মানে ওই সপ্তাহে একবার করে দেখছেন, ব্যাস ওইটুকুনিই বলবো। মানে অ্যাক্টিভ মানে আমি এটা বলতে চাইছি না যে আপনি
অপশানে ট্রেড করছেন বা রেগুলার বেসিসে ইন্ট্রাডে করছেন, রেগুলার সুইং ট্রেড করছেন, তাহলে অ্যাক্টিভ না, তা বলছি না। মানে মাসে বা সপ্তাহে বা মাসে দু একবার বা সপ্তাহে অ্যাটলিস্ট একবার আপনি একটু ইন্ডেক্সটা কোথায় আছে, মানে নিফটি কোথায় চলছে, সেন্সেক্স কোথায় চলছে, এই সব দেখেন, একটু চার্টটা খুলে দেখেন, ব্যাস এইটুকুনি। যারা এইটা করেন তাদের জন্য খুব অ্যাডভান্টেজ। তারা এই চার্টের গতি প্রকৃতি দেখে কিন্তু কোথায় আমি একটু অ্যাড করব, লামসাম করব, কোথায় আমি একটু এসআইপি পরিমাণটাকে বাড়িয়ে দেব, কোথাও আবার এসআইপি পরিমাণটাকে কমানো দরকার, এই সব ডিসিশনগুলো ভেরি ইজিলি নিতে পারেন। কারণ আপনার কাছে আপনার পোর্টফোলিও, আপনি জানেন কিভাবে চলছে, আপনি জানেন আপনার ইন্ডেক্স কিভাবে চলছে। মানে যে নিফটি, আমি একটা সত্য কথা বলে নিই, ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ডই যার কাছে আছে, দিনের শেষে 3:30 বাজলো, যেই মার্কেট যেই বন্ধ হলো, সাথে সাথেই সে বলে দিতে পারবে তার আজকের নিফটি 50 যে ইন্ডেক্স ফান্ডটা আছে সে কত পার্সেন্ট মানে লস করেছে বা লাভ করেছে। যদি নিফটি 50 আজকে মানে আমি জাস্ট বলি অ্যাডভান্টেজ, ওটা দিলে, যদি নিফটি 50 আজকে 3:30 সময়, দুপুর 3:30 বন্ধ হয়, যদি আজকে 2% প্লাস হয়, তো সেক্ষেত্রে আপনিও জানবেন যখন এনএভি আজকের যে বেরোবে সেটাতে আপনার মোটামুটি ওই নিফটি 50 ফান্ড 2% প্লাস দেখাবে। সুতরাং আপনার কাছে একটা অ্যাডভান্টেজ থাকে। বা যেদিন যেদিন ধরুন নিফটি দেখলেন পরপর 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 পড়ছে, তো যেদিন ভালো ভালো পড়ছে, 2-3 দিন পড়েছে, তারপরে চতুর্থ নম্বর দিনে দেখলেন যে 2% করে মাইনাস হয়েছে, সেই দিন কিন্তু মানে ওই 12টা-1টার সময় বা 2টোর সময়ও বুঝে যাচ্ছেন যে হ্যাঁ 2% মাইনাস হচ্ছে, আজকে আমি একটু লামসাম এখানে ইনভেস্ট করে দিতে পারি, সে যাই যার সামর্থ্য, সেই ডিসিশনগুলো কিন্তু আপনি নিতে পারেন। অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে সেটাও নেওয়া যায়, কিন্তু একটা আন্দাজে আপনাকে ঢিল ছুটতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আজকে বাজার খারাপ, মানে আমার অ্যাক্টিভ ফান্ডও খারাপ হবে, কিন্তু ইন্ডেক্স ফান্ডে আপনি একদম প্রেসাইসলি বলা যায় মোটামুটি কত পার্সেন্ট আপনার লস হচ্ছে বা লাভ হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। বোঝা গেল? তাহলে ফিনান্সিয়াল প্ল্যানিং যেটা বলি সেটা আপনি ভালো করে করতে পারেন। তাই জন্য আমি পার্সোনালি মনে করি একটা যদি পোর্টফোলিও হয়, সেখানে ধরুন 5টা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, অ্যাটলিস্ট 2টো তার মধ্যে ইন্ডেক্স ফান্ড থাকুক, আর বাদবাকি 3টে থাকুক কোনো রকম মানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, সেটাও রাখা যেতে পারে। হ্যাঁ, এই ভিডিওতে আমি যা কথাই বলবো অ্যাজ আ এক্সাম্পল, এডুকেশনাল পারপাসে ট্রিট করবেন। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছিও না, দেওয়ার ইচ্ছাও নেই। তবে আমি এই ভিডিওর শেষের দিকে আমি আমার পোর্টফোলিওতে কি কি ইন্ডেক্স ফান্ড আছে, কত কত রেশিওতে আছে, সেগুলোও একটু বলবো, জাস্ট ফর লার্নিং পারপাস, কোনো রকম কিন্তু অ্যাডভাইস দেওয়ার জন্য নয়, এটা মনে রাখবেন। ভিডিও শেষ পর্যন্ত একটু থাকুন, একটু ডিটেলসে বলছি, কারণ অনেকে আছেন যারা প্রথম হয়তো মিউচুয়াল ফান্ডে আসছেন, তাদের জন্য, যারা অলরেডি জানেন তাদের কাছে মনে হবে যে একই এইগুলো তো বেসিক, এগুলো বলা হচ্ছে, একটু বেসিক দিয়েই শুরু করছি। একটু ভিডিওটা হয়তো বড় হতে পারে, কিন্তু আমি সবার জন্য করার চেষ্টা করছি, একটু ক্ষমা করে দেবেন তার জন্য। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে এর নেক্সট ভিডিওটা রিলিজ হলে সেটা আপনার কাছে চলে আসে। ঠিক আছে, কিছু কিছুতে অ্যাডভান্টেজ হলো, এবার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু বলি। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলি, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ যদি দেখেন, সেটা হচ্ছে, প্রথম ডিসঅ্যাডভান্টেজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে এতে যেহেতু অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার নেই, সেহেতু এই ফান্ড, ধরুন মার্কেট সাইকেল যখন খারাপ মার্কেট সাইকেল যাচ্ছে, যেমন এখন ধরুন একটু খারাপ যাচ্ছে, সেই খারাপ সময় আপনি এটা আশা করবেন না যে কোনো ফান্ড ম্যানেজার আপনার হয়ে ওই খারাপ জিনিসটাকে একটু ভালো করার চেষ্টা করছে, বেসড অন স্টক সিলেকশন বা বেসড অন ক্যাশ রেশিও বা বেসড অন আপনার কোনো রকম অ্যাসেট অ্যালোকেশন চেঞ্জ করে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম করে আপনার পোর্টফোলিওকে কিন্তু ভালো করার বা অতটা খারাপ না হওয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার আছে, এটা আশা করবেন না। একটা ছোট্ট উদাহরণ দিই, নিফটি এই যে আমাদের সেপ্টেম্বর 2024-এর পর থেকে যে ডাউন টার্নটা এসেছে, তাতে নিফটি মোটামুটি 12%-এর মতো মাইনাস হয়েছে, ঠিক আছে, মোটামুটি।
আপনার যদি নিফটি 50 ইন্ডেক্স জড়িত ফান্ড থাকে সেটাও দেখবেন মোটামুটি ওই 12%-এর মতোই মাইনাস হয়েছে। আপনি এটা আশা করবেন না যে ওভারঅল বাজার এখানে নিফটি -12% দিয়েছে কিন্তু আমার ফান্ড আউট পারফর্ম করে অনলি -6% দেখাবে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেটা আশা করবেন না, সেটা কিন্তু হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো যদি অ্যাক্টিভ ফান্ড হয়, ভালো ফান্ড ম্যানেজার হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হয়তো অ্যাক্টিভ ফান্ডটা আপনার সেক্ষেত্রে 10% মাইনাস করে রেখেছে, 12% কিন্তু ওভারঅল মার্কেট পড়েছে, কিন্তু অ্যাক্টিভ ফান্ড ওই যেহেতু কুশন দিচ্ছে সেহেতু 10% হয়তো মাইনাস হয়েছে, 12% হয়নি। এটা একটা অ্যাক্টিভ ফান্ডের অ্যাডভান্টেজ এবং এই প্যাসিভ ফান্ড মানে এই ইন্ডেক্স ফান্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ওভার দ্য ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স এরকম দেখা কিন্তু যায় মানে অনেক অনেক অ্যাক্টিভ ফান্ড এই যে ইন্ডেক্সের যে ওভারঅল রিটার্ন 5 বছর 10 বছরের সেটাকে কিন্তু বিট করতে পারে না। কারণ ইন্ডেক্স পড়ার পর যেমনভাবে আবার ঘুরেও যায়, এই যখন ঘুরছে এই টার্নটা যদি খুব শার্প হয় সেটাকে কিন্তু এই অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা তখন ম্যাচ করতে পারে না, কারণ তারা তো পোর্টফোলিওটাকে অলরেডি ডিফেন্সিভ করে রেখেছে, তাই জন্য তাদের ওই ঘুরতে টাইম লাগে। সুতরাং বুঝতে পারছেন প্রত্যেকেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এই জন্য বলছি একটু মিক্স করে রাখবেন, কিছু প্যাসিভ ফান্ড কিছু অ্যাক্টিভ ফান্ড, এইভাবে কাজটা হয়। এটা একটু বলে রাখছি, অ্যাক্টিভ ফান্ডের যেদিন ভিডিওটা আনবো বেস্ট অ্যাক্টিভ ফান্ড আমার মতে, সেই দিন কিন্তু আমি এইগুলো নিয়ে আর আলোচনা করব না, ডাইরেক্ট ফান্ডে চলে আসবো। আপনার সেই দিন সময় বাঁচবে, আজকে একটু ডিটেলস বলছি। চলুন, এটা হলো প্রথমটা বললাম। এবার আমি যেটা আরেকটাই এসেছি, টাইপ অফ ইন্ডেক্স। একটু শর্ট করে বলে দিই টাইপ অফ ইন্ডেক্স আমার মতে কি কি। সেটা দেখুন, এখন না বর্তমানে অনেক ধরনের ইন্ডেক্স তৈরি হচ্ছে, প্রায় 1-2 মাস বাদে বাদেই এক একটা ইন্ডেক্স তৈরি হচ্ছে। যেমন মোমেন্টাম ইন্ডেক্স এসেছে, সেক্টোরাল অনেক ইন্ডেক্স এসেছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স এসেছে, এক্সেট্রা এক্সেট্রা। এবার প্রত্যেকটা ইন্ডেক্সের ম্যাচ করা হয়তো ফান্ড এখনও রিলিজ হয়নি, কিন্তু ভবিষ্যতে রিলিজ হবে এইটুকুনি মোটামুটি আমি শিওর, কারণ এত মিউচুয়াল ফান্ড নিয়ে কথা হচ্ছে, সুতরাং মিউচুয়াল ফান্ড হাউসগুলো বার করবেই করবে। মোটামুটি প্রিডমিনেন্টলি ইন্ডেক্স যেগুলো আমি মোটামুটি ফলো করি সেগুলো নিয়ে বলছি। একটা হলো আপনার নিফটি বা সেন্সেক্স, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওতে নিচে প্লিজ এই কমেন্টটা করবেন না স্যার ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ নিয়েও। যখন আমি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বলছি, ধরে নিন নিফটি 50 যদি কোনো ইটিএফ থাকে তারও একই আলোচনার মধ্যে পড়বে, মোটামুটি খুব একটা 19-20 নয়, একটু আছে পার্থক্য, সেটা এমন কিছু নয়, এটা ইটিএফ এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আচ্ছা, নিফটি 50। তারপর মিড ক্যাপের জন্য আমি যেটা ফলো করি সেটা হচ্ছে মিড ক্যাপ 150 ইন্ডেক্স, মিড ক্যাপ 150 ইন্ডেক্স। স্মল ক্যাপের জন্য আমি এস লিখে দিলাম, স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, এটা আমি ফলো করি। মাল্টি ক্যাপের জন্য একটা ইন্ডেক্স আছে, সেটাকে বলে মাল্টি ক্যাপ 50:25:25 ইন্ডেক্স। আমি দেখাবো, আমি যখন আসবো এই 4 নম্বর পয়েন্টে তখন আমি দেখাবো। তো মাল্টি ক্যাপ আর 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 কিছু মোমেন্টাম ইন্ডেক্স ফান্ড হয়, আমি এখানে লিখছি মোমেন্টাম ইন্ডেক্স হয়, মানে এগুলো একটু হাইব্রিড জাতীয় বা স্ট্র্যাটেজিক্যাল ইন্ডেক্স। যদি আপনি নিফটির এনএসির ওয়েবসাইটে যান, সেখানে স্ট্র্যাটেজিক ইন্ডেক্সের মধ্যে এই মোমেন্টাম ইন্ডেক্সগুলো পড়ে। স্ট্র্যাটেজিক মানে হচ্ছে এগুলোতে কিছু স্ট্র্যাটেজি করা হয়, যেমন যে ধরুন নিফটি 200 একটা ইন্ডেক্স আছে, তাতে 200টা ভারতের টপ কোম্পানি আছে, তার মধ্যে যেই কোম্পানিগুলো মোমেন্টাম দিচ্ছে, মানে মোমেন্টাম মানে আপার ট্রেন্ড করে ভালো মুভমেন্ট দিচ্ছে, তাদেরকে তারা ইনক্লুড করে, তাদের মধ্যে থেকে তারা টপ 50টা বা 30টা স্টক বেছে একটা ইন্ডেক্স তৈরি করেছে, নাম দিয়েছে নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স। তাহলে এটা একটা হাইব্রিড বা একটা স্ট্র্যাটেজিক টাইপের একটা ইন্ডেক্স হয়ে গেল। তো এই ধরনের কিছু ইন্ডেক্স কিন্তু রিসেন্ট সময় উঠে এসেছে এবং তার উপর বেস করে অনেক মিউচুয়াল ফান্ডও এসেছে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন, এইখানে এই প্রত্যেকটা যে ইন্ডেক্স আমি বললাম ইনক্লুডিং মোমেন্টাম, এগুলো কিন্তু ডাইভার্সিফাইড ইন্ডেক্স, মানে এগুলোর মধ্যে কোনো সেক্টোরাল বায়াস নেই। মন দিয়ে শুনবেন, সেক্টোরাল বায়াস নেই, মানে
এইগুলো পার্টিকুলার কোনো সেক্টরকে প্রেফারেন্স দেয় না যে আমাকে পার্টিকুলার এফএমসিজি নিতে হবে বা আইটি নিতে হবে, না, আমার যা ভালো বা যা আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী বা আমার পোর্টফোলিও অনুযায়ী ম্যাচ করবে তাদেরই আমি নেব। যেমন নিফটি ফিফটিতে আপনার আইটি আছে, এফএমসিজি আছে, স্টিল কোম্পানি আছে, কার কোম্পানি আছে, যাবতীয় অয়েল অ্যান্ড গ্যাস আছে, সব কিছুই আছে, মিলেমিশে আছে। তেমনই স্মল ক্যাপ, মিড ক্যাপ, এগুলোতে সব ধরনের সেক্টরই আছে, ফার্মা আছে, আইটি আছে, এক্সেট্রা এক্সেট্রা। আমার পার্সোনাল স্পেসিফিকেশান যদি বলেন, আমার পার্সোনাল স্পেসিফিকেশান যদি বলেন বা প্রেফারেন্স যদি বলেন, আমি কিন্তু এই ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে থাকতে চাই। ডাইভার্সিফাইড, যার মধ্যে সব ইন্ডেক্সের উপরেই, মানে ওরা পার্টিকুলার কোনো ইন্ডেক্সকে বায়াস দেয় না। এবার ধরুন আইটি একবার ভালো করছে, তাহলে মোমেন্টাম মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখবেন টপ 3টে কোম্পানি হয়তো আইটি ঢুকে বসে আছে, যদি যখন আইটি ভালো করবে। আবার আইটি যখন খারাপ করবে তখন সেই আইটিগুলোই বেরিয়ে যাবে, তখন হয়তো এফএমসিজি ভালো করছে, এফএমসিজি আবার টপ 3তে চলে এলো, এরকম হতে পারে। তো ঠিক আছে, সেটা মিউচুয়াল ফান্ড নিজেই ডিসাইড করে নেবে, আমাকে আলাদা করে ডিসাইড করতে হচ্ছে না, সেইগুলোকে ডাইভার্সিফাইড বলে। এবং আমি পার্সোনালি এই ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড বেশি প্রেফার করি রাদার দেন সেক্টোরাল মিউচুয়াল ফান্ড বা সেক্টোরাল ইটিএফ। ঠিক আছে, আমি জানি আইটি মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের প্রশ্ন আসবে, আমি আলাদা ভিডিওতে সেটা কভার করে নেব। ঠিক আছে, আচ্ছা, বাস আপনাদের যদি চাই নিচে একটু কমেন্ট করে দেবেন যে সেক্টোরাল মিউচুয়াল ফান্ডের উপর ভিডিও করা, তাহলে আমি সেক্টোরাল মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ঠিক এরকম করেই আমি ডিটেলস একটা ভিডিও আনবো। যদি আপনারা চান নিচে একটু কমেন্ট লিখে দেবেন। আচ্ছা, এইবার আসি, টাইপ অফ ইন্ডেক্স একটু বলে দিলাম। এবার রিটার্ন ভালো পাওয়া যাবে কি, মানে ওই কিতনা দেতা হ্যায়, এই প্রশ্নের উত্তরটা আমি যখন বেস্ট মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, আপনার স্ক্রিনে আমি এখন আলোচনা করব, তখন এক একটা ফান্ড আলোচনা করে সেই ইন্ডেক্সের হিস্টোরিক্যাল রিটার্ন কেমন সেটা নিয়েও একটু আলোচনা করে দেব। তবে এখানে ছোট্ট করে একটু বলে রাখি, যদি এখনকার দিনে দেখেন সাধারণত এটা মনে করা হয় যে লার্জ ক্যাপ আপনার একটু বেশি, মানে কম রিটার্ন দেবে, দেন মিড ক্যাপ, দেন স্মল ক্যাপ। ঠিক আছে, মানে আমি যদি এইটা করি, দুটোর মধ্যে পার্থক্যও আছে। যেমন এইটা একটু মাথায় রাখবেন প্লিজ আপনারা। ঠিক আছে, ধরুন এইখানে আমি রিস্ক লিখছি আর এখানে আমি রিটার্ন আঁকছি। ঠিক আছে, তাহলে মোটামুটি এরকম জায়গায় হয়তো ব্যাংক এফডি একটু আছে, ব্যাংক এফডি। দেখুন, এটা কিন্তু হিস্টোরিক্যাল আমি ডেটা নিয়ে বলছি, যেটা জনসমক্ষে সবাই জানে। কোনো গ্যারান্টেড রিটার্ন নিয়ে এখানে কথা হচ্ছে না, কেন শেয়ার মার্কেটে কোনো কিছু গ্যারান্টিড বলে কিছু নেই। কিন্তু ওভার দ্য লং টার্মে দেখা গেছে যে শেয়ার মার্কেটের রিটার্ন ফিক্সড ইনকামের থেকে বেশি। ঠিক আছে, ওভার দ্য ইয়ার্স, মানে 10 ইয়ার্স, 15 ইয়ার্স বা 20 ইয়ার্সে যদি দেখেন, তো আমি এটা বোঝার জন্য করলাম। লার্জ ক্যাপের যদি দেখেন, এইখানে আপনার মোটামুটি লার্জ ক্যাপ আসবে, মানে আমি রিস্কটাও এখানে বাড়ালাম, আর সেই অনুযায়ী আমার রিটার্নটাও এখানে বেশি হলো। এই যে এখানে আমার রিটার্নটাও বেশি হলো, যেহেতু আমার রিস্কটাও বাড়লো কম্পেয়ার টু এইটা। ঠিক আছে, তাহলে মিড ক্যাপ সাধারণত কোথায় থাকবে? মিড ক্যাপ মোটামুটি ধরুন এইখানে আছে মিড ক্যাপ, মানে মিড ক্যাপের রিস্কটা কিন্তু লার্জ ক্যাপের থেকেও বেশি, যেহেতু এইখানে মিড ক্যাপ আছে, রিস্কটাও বেশি। তাহলে পোটেনশিয়াল অফ রিটার্ন, এই যে রিটার্নটাও কিন্তু সে লার্জ ক্যাপের থেকে বেশি দিতে পারে। লার্জ ক্যাপে যা রিটার্ন আসে সাধারণত হিস্টোরিক্যালি মিড ক্যাপ তার থেকে বেশি রিটার্ন দিয়ে থাকে সেটা। এবার আসছি স্মল ক্যাপ একটা ওই আজীব অ্যানিমাল হ্যায়, মানে ওরকম কথা। স্মল ক্যাপে কি হয়, যেহেতু স্মল ক্যাপ ফান্ডগুলোতে স্টক পিকিংয়ের উপর প্রচণ্ড নির্ভর করে, মানে 250, 300, 400টা স্মল ক্যাপ ধরুন কোম্পানি আছে, তার মধ্যে থেকে ফান্ড ম্যানেজার তো 30টা 40টাই স্টক নিতে পারে, আমি অ্যাক্টিভ ফান্ডের কথা বলছি, বা ইন্ডেক্সেও আপনার তো সব কোম্পানি নেওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়,
ওই ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করে যে কোন স্টকটা সে পিক করবে। 250টা স্মল ক্যাপের মধ্যে থেকে সে যদি 30টা নিল, সেই 30টাই ওচা কোম্পানি বেরোলো, তাহলে তার স্মল ক্যাপ ফান্ডের পারফরমেন্স খুব নেমে যাবে। আবার যদি সে 30টা বা 40টা ভালো স্টক চুজ করে নিল, তাহলে কিন্তু সেই স্মল ক্যাপ ফান্ডের পারফরমেন্স অত্যধিক বেড়ে যাবে। মানে এই ধরনের জিনিসটা কিন্তু স্মল ক্যাপে বেশি দেখা যায়। মিড ক্যাপ লার্জ ক্যাপেও হয়, কিন্তু স্মল ক্যাপে অপেক্ষাকৃত বেশি দেখা যায়। কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে তো আমরা ইন্ডেক্স নিয়ে বলছি, যেখানে 250 ইন্ডেক্স, স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, সেখানে 250টা কোম্পানি ফিক্সড, এবং স্মল ক্যাপ 250 ইন্ডেক্সই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অ্যাজ আ বেঞ্চমার্ক ইন্ডেক্স হিসাবে ইউজ করা হয়। বেঞ্চমার্ক মানে যার তুলনায়, মানে যাকে তুলনা করে ওই অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা নিজেদের পারফরমেন্সটা দেখে। ঠিক আছে, তো স্মল ক্যাপের ক্ষেত্রে মোটামুটি ভাবতে পারেন যে এরকম স্মল ক্যাপ, কিন্তু এখানে আমার একটু স্মল ক্যাপ লিখে দিই, কিন্তু এখানে আমার একটু এই আছে, মানে সবসময় রিস্কটা বেশি হলে, স্মল ক্যাপের রিস্ক অলওয়েজ বেশি, কিন্তু সবসময় যে রিটার্নটা মিড ক্যাপের থেকে বেশি পাওয়া যায় তা কিন্তু মাঝে মাঝে ভুলও হয়। তাই জন্য স্মল ক্যাপটাকে আমি একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। সাধারণত হওয়ার কথা বা হয়ে থাকে, কিন্তু সব সময় নয়। আপনারা হিস্টোরিক্যাল দেখবেন মিড ক্যাপে, তাই জন্য আমার সুইট স্পট, যদি আমার রিস্ক নিতেই হয় তাহলে আমি মিড ক্যাপে আসবো। এখানে আবার অ্যাসেট অ্যালোকেশন আছে, যেটা এই ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করে দেবো। মিড ক্যাপ একটা সুইট স্পটে থাকে, যারা ওই 30s 40s-এ আছেন তাদের জন্য একটা সুইট স্পট। তবে ঠিক আছে, লার্জ ক্যাপেও অ্যালোকেশন দরকার, একটু ফিক্সড অ্যাসেটও দরকার, এখন তো গোল্ডও আসছে। যাই হোক, এখন অ্যাসেট মানে ওই ডাইভার্সিফাইড ওই নিয়ে আজকের ভিডিওটা নয়, তাই জন্য আমি সেটা অ্যাভয়েড করলাম। কিন্তু রিস্ক আর রিটার্ন এই কার্ভটা আপনারা আশা করি বুঝে গেছেন। রিস্কটাকে বুঝতে হবে। সব টাকা স্মল ক্যাপে লাগিয়ে দিলাম রিটার্ন বেশি পাওয়ার চক্করে, সেটা নয়। বা পুরো টাকাটাই মিড ক্যাপে লাগিয়ে দিলাম রিটার্ন বেশি পাওয়ার চক্করে, না। এখানে যেহেতু আজকে আমি মোমেন্টাম ইন্ডেক্স নিয়েও কথা বলবো, জিজ্ঞেস করতে পারেন সঞ্জয় তুমি এই 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 প্লটে, এই XY প্লটে মোমেন্টাম ইন্ডেক্সটাকে কোথায় রাখছো? আমি সেটাকে মোটামুটি এই সব জায়গায় রাখবো, একটু স্মল ক্যাপ থেকেও উপরের দিকে এই সব জায়গায় রাখবো, বা সমসাময়িকই রাখবো রিটার্নের দিক দিয়ে বা এই দিক দিয়ে, কিন্তু রিস্কটা একটু বেশি, তাই আমি একটু উপরে রেখেছি। স্মল ক্যাপের থেকে একটু বেশি রিটার্ন হলেও হতে পারে, বাট রিস্কটা কিন্তু বেশি, রিস্কটা কিন্তু অনেকটা বেশি এই সবগুলোর তুলনায় আমার পার্সোনালি মনে হয়। সেটা কিন্তু আমি আপনাদের জানালাম। এটা হচ্ছে মোমেন্টাম যে ইন্ডেক্স, সেগুলোকে কেন আমি সেটা মোমেন্টাম ইন্ডেক্স যখন বলবো ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার একটু টপিকে আসি। আশা করি ভিডিওটাকে ভাল লাগছে, ডিটেলসে বলছি। একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আর ভিডিওর নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করে নেবেন। আচ্ছা, আর অনেক ফেক টেলিগ্রাম গ্রুপ কিন্তু আছে, প্লিজ ফাঁসবেন না। আমার নাম টাইপ করে জীবনে টেলিগ্রামে জয়েন হবেন না, আমার দেওয়া লিঙ্ক থেকেই জয়েন হবেন। কারণ কোনো রকম আমার টেলিগ্রামে লেখাই আছে, কোনো রকম আপনার কাছে ওই গ্যারেন্টিড রিটার্ন বা অ্যাকাউন্ট ম্যানেজ এইসব কোনো সার্ভিসেস আমার নেই। ঠিক আছে, এইসবের মানে টাকা দিন, আমি এই টাকা তৈরি করে দেবো, এইসব যারা বলছে বুঝবেন যে তারা ফেক, আমার নাম ইউজ করে বলছে, একদম সেখানে খপ্পরে পড়বেন না। ঠিক আছে, যাই হোক, এবার আসি বেস্ট ইন্ডেক্স ফান্ডে, তারপর অ্যাসেট অ্যালোকেশনে আসবো। ঠিক আছে, চলুন। প্রথমে মানে আমি এখানে এই নামটার উপর বেশি গুরুত্ব দেবেন না যে নিপন ইন্ডিয়া আছে, তা নয়। আমি এই নিফটি 50 ইন্ডেক্স নিয়ে কথা বলছি। নিফটি 50 ইন্ডেক্স যদি কেউ লার্জ ক্যাপের মধ্যে দেখতে চান, তাহলে নিফটি 50 ইন্ডেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তবে তার একটা অল্টারনেট আছে, আমি সেটাও বলবো, শুনে নিন। নিফটি 50-র মধ্যে সব থেকে ভালো আমার নিপন ইন্ডিয়া একটু লাগে, যেহেতু অনেক পুরনো। তার সাথে সাথে ন্যাভি, NAVI, নাভি বলুন বা ন্যাভি বলুন, যাই বলুন উচ্চারণে, ন্যাভি ইন্ডিয়ার ও আছে, ন্যাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেটাও দেখতে পারেন। তাদের ন্যাভি মিউচুয়াল ফান্ডের একটা ভালো দিক হচ্ছে তাদের এক্সপেন্স রেশিওটা, ওই যে ফান্ড ম্যানেজারকে যে ফিস দেওয়া, ওটা সব থেকে কম থাকে। তাহলে ভালো, ফিস যদি কম দিতে হয় ভালো, তো সেটা একটা ব্যাপার থাকে। এই দুটো দেখতে পারেন। একটু রিটার্ন দেখি, ওই কিতনা দেতা হ্যায়। নিফটির অ্যাভারেজ রিটার্ন মোটামুটি আপনারা সবাই জানেন। যদি তাও দেখি যে ইন দিস রিটার্ন, নিফটির রিটার্ন যদি দেখেন, এই যে
এই এখন তো নেগেটিভ চলছে, ছেড়ে দিন, এখন নেগেটিভ চলছে, সেটা ছেড়ে দিন। যদি আপনি 7 ইয়ার্সে বা 10 ইয়ার্স, ওভার দ্য 7 ইয়ার্স যদি দেখেন, ওই 11 থেকে 13%-এর মধ্যে মোটামুটি ও রিটার্ন তৈরি করে দেয়। ভালো যখন চলে, লাস্ট 5 ইয়ার্সে একটু বুল রান ছিল পোস্ট কোভিড, সেখানে 15% পর্যন্ত কিন্তু গেছে। হ্যাঁ, মোটামুটি এসআইপির রিটার্ন একটু আলাদা হবে, একটু আলাদা মানে বেশি আলাদা নয়, কিন্তু ঠিক আছে, একটু কেন কোন মাসের কোন কোন সময় আপনারা ইনভেস্ট করছেন সেগুলোও একটু ম্যাটার করে যায়। কিন্তু নিফটির রিটার্ন মোটামুটি এই 11 থেকে 12, 13 এরকম ধরতে পারেন, অন অ্যান অ্যাভারেজ 12% অন অ্যান অ্যাভারেজ দিয়ে এসেছে পাস্টে। ফিউচারে কি হবে আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না, কেউ বলতে পারে না, কিন্তু একটা ধারণা করা যায়। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে ওঠে, মনে কালকেও পূর্ব দিকে উঠবে, এটাই আমরা ধারণা করতে পারি, ঠিক আছে, সেটাই। আচ্ছা, এবার এখানে এটা পুরোই লার্জ ক্যাপ বেসড একটা ইন্ডেক্স, এটা নিয়ে কোনো কথা বলার নেই। তো এইটা মোটামুটি রিটার্ন এই নিয়েও কথা হলো। এইবার যেটা যেটা এটার এটা তো লার্জ ক্যাপ হলে নিফটি 50 ইন্ডেক্স যে কোনো একটা করাই যায়, সেটা তো হলো। কিন্তু যেটা আমার ভালো লাগে, বা এক্ষেত্রে বলে রাখি, এই ফান্ড, যে ফান্ডটা এখন আপনারা দেখছেন, সেই ফান্ডে আমার পার্সোনাল ইনভেস্টমেন্টও আছে, কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয়, দিচ্ছিও না, জাস্ট অ্যানালিসিস পারপাসে এই নামগুলো বলা। সেটা হচ্ছে এই ইন্ডেক্স, বলেছি নামের উপর যাবেন না যে কোন ফান্ড হাউস। আগে 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 এইটা দেখুন যে কোন ইন্ডেক্সটা নিয়ে বলছি আমি, কিন্তু এখানে একটু একটু যদি জুমও করে দিই আপনাদের, মাল্টি ক্যাপ 50:25:25 ইন্ডেক্স ফান্ড নিয়ে বলছি। এটার মানে কি? প্রথম কথা, নিফটি 500 মানে একটা ডাইভার্সিফাইড সব সেক্টর, মানে ইন্ডিয়ার টপ 500টা কোম্পানি নিয়ে নিলাম, তার মানে ভালো ভালো সবই কোম্পানি প্রায় নিয়ে নিয়েছি। এইবার আমি ভাগ করছি, টপ মানে 50% টাকা আমি রাখবো লার্জ ক্যাপে, 25% স্মল ক্যাপে, 25% মিড ক্যাপে। এই জন্যই এই অনুপাতটা দেওয়া হয়েছে। অনুপাত আমরা ছোটবেলায় অঙ্ক করেছিলাম অনুপাতের, সেটা 50:25:25। একটু নিচে আসি রিটার্ন ফিটার্ন দেখার আগে। এক্সপেন্স রেশিও 0.3, শুধুমাত্র এইচডিএফসির না, এখন অনেক কোম্পানি বার করেছে, ধরুন ন্যাভি ইন্ডিয়া, তারপর আরও কোম্পানি বার করবে এই নিফটি 500 মাল্টি ক্যাপ, সেইগুলো কিন্তু ইজিলি দেখা যেতে পারে, কেন প্রত্যেকটাই ইন্ডেক্সকে ফলো করে। সুতরাং এই নয় যে ফান্ড ম্যানেজারের উপর খুব একটা ডিপেন্ড করছে, আপনার যা ফান্ড হাউস ভালো লাগে তার উপর করে ডিসাইড করতে পারেন। আচ্ছা, এই ফান্ডগুলো কিন্তু বেশি দিন হয়নি রিলিজ হয়েছে, তাই জন্য খুব একটা হিস্টোরিক্যাল ব্যাপারটা নেই, কিন্তু তাও লার্জ ক্যাপ যদি দেখেন, ওই যে লার্জ ক্যাপে 50% অ্যালোকেশন, মিড ক্যাপে 25%, স্মল ক্যাপে 23%-এর মতো আছে। কি কি আছে? ওই এইচডিএফসি ব্যাংক, এই লার্জ ক্যাপেই বেশিগুলো থাকবে। তার মধ্যে দেখুন ফিনান্সিয়ালে সব থেকে বেশি অ্যালোকেশন 23%, যেহেতু লার্জ ক্যাপের মধ্যে আমাদের ফিনান্সেরই তো বেশি অ্যালোকেশন না, নিফটি 50তেও ফিনান্সিয়ালের উপর অ্যালোকেশন বেশি। তার মানে আমি পার্সোনালি নিফটি ইন্ডেক্সে, একটা পিওর নিফটি ইন্ডেক্সে না করে আমি একটু মাল্টি ক্যাপ ইন্ডেক্সে করেছি ইনভেস্ট, কারণ সেখানে আমি লার্জ ক্যাপেরও ফ্লেভার পাচ্ছি, যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এগুলো টপ হোল্ডিংসের মধ্যে আছে, প্লাস আমি মিড ক্যাপেরও পাচ্ছি, স্মল ক্যাপেরও পাচ্ছি। সুতরাং আমার মোটামুটি কাজটা হয়ে যাচ্ছে। আর মাল্টি ক্যাপ ইন্ডেক্স কিন্তু আপনি ফলোও করতে পারেন, যারা চার্ট দেখেন, চার্টে মাল্টি ক্যাপ ইন্ডেক্স বলে বা মাল্টি ক্যাপ লিখে টাইপ করুন, পেয়ে যাবেন এই ইন্ডেক্সটা, তারা চার্টেও অ্যানালিসিস করতে পারেন, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, এক্সেট্রা এক্সেট্রা। এটা হলো, এটার রিটার্ন যদি দেখেন, আমি এই ফান্ডটা তো বেশি দিন নেই, কিন্তু এই ইন্ডেক্সের ব্যাক ট্রেস করে যদি আপনি দেখেন, এনএসিতে দেওয়া তথ্য অনুযায়ী মোটামুটি এনএসিতে দেওয়া তথ্য অনুযায়ী মোটামুটি আপনি যদি দেখেন, এর রিটার্ন 5 ইয়ারে, 2-3 মাস আগের কথা বলছি, 23% সিএজিআর ছিল, 23% সিএজিআর। হ্যাঁ, এই বিগত 1-2 মাসে একটু বাজার কমেছে বলে একটু হয়তো রিটার্নটা কমবে, কিন্তু 5 বছরের প্রত্যেক বছরের যদি অ্যাভারেজ রিটার্ন দেখেন, সেটা 23%-এর মতো ছিল 2024-এর শেষ পর্যন্ত। আমি মোটামুটি আপনাদের বলছি, এই ডেটাটা আমার 2024-এর শেষ পর্যন্ত। চলুন এবার মাল্টি ক্যাপ ইন্ডেক্স নিয়ে কথা হলো, রিটার্ন নিয়ে কথা হলো, এবার যেটা ইম্পর্টেন্ট একটায় আসবো এবং আপনাদের সবার প্রশ্ন থাকে, সেটা হলো মিড ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপে বেশি আমরা ইনভেস্ট করি, এই যে বেশি আমরা বললাম, এটা কিন্তু অ্যাসেট অ্যালোকেশন, যেটা আমার লাস্ট পয়েন্ট আছে, সেখানে আমি আলোচনা করব বয়স অনুযায়ী, একটু ধৈর্য ধরে শুনুন।
তো নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স যে আছে, নাভি আমি বললাম, এছাড়াও অনেকের আছে, আইসিআইসিআই এরও আছে, সবটাই ভালো, মানে কোনোটাই খারাপ নয়, কোনোটা সুপার ভালো তা নয়, কারণ তারা তো মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর দ্বারা নির্ধারিত, এসএনপি দ্বারা নির্ধারিত যে ইন্ডেক্স, সেটাকেই ফলো করছে, ঠিক আছে। তো সুতরাং আলাদা কিছু নেই। যদি দেখেন এর রিটার্ন 1 ইয়ারে দেখতেই পাচ্ছেন, ওই সেপ্টেম্বরের পর থেকে যে পতনটা শুরু হয়েছে তার এফেক্টটা এখানেও পড়েছে। কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সের, আচ্ছা এর এক্সপেন্স রেশিও বলি, 0.21%, খুবই কম। 0.2 মানে খুবই কম একটা ফিজ যেটা আমরা দিচ্ছি। এর যদি রিটার্ন দেখেন, মানে এই ইন্ডেক্সের যদি রিটার্ন দেখেন, তাহলে সেটা সেটা আমি দেখব। ইন্ডেক্সের রিটার্ন যদি দেখেন, মোটামুটি মিড ক্যাপ ইন্ডেক্সের রিটার্ন দেখতে পাচ্ছেন 3 বছরে কিন্তু এই 18 থেকে 20%-এর মধ্যে হচ্ছে। যদিও ন্যাভি যে ইন্ডেক্সটা, মানে ন্যাভি ফান্ডটা 3-4-5 বছরের হিস্ট্রি নেই, কিন্তু বাদবাকি অন্য যে ফান্ডগুলো আছে, পুরনো ফান্ড একটু, তাদের তো হিস্ট্রি আছে। এটা তো ইন্ডেক্সের মতোই রিটার্ন দেয়, স্বাভাবিক ব্যাপার। দেখছেন 6 মাসে প্রত্যেকটা ফান্ডই 8%-এর মতো মাইনাস। হ্যাঁ, এডেলওয়েসিসে একটু বেশি, হয়তো কেন হয়েছে জানা নেই, কারণ ইন্ডেক্সের -8%-এর মতোই হয়েছে 6 মাসে, তার থেকে বেশি তার ঠিক নয়। তাই জন্য একটু এমন ফান্ড আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে। দেখছেন 1 বছরে প্রত্যেকেই 10%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, পজিটিভ রিটার্ন। যদি আমরা 10 বছরেও, মানে 5 বছরেও বা 3 বছরেও দেখি, ওই 18 থেকে 20%-এর মতো এই ডেটাটা একটু আলাদা, তাই জন্য এইখানে যাবেন না। আমি মোটামুটি 3 বছরের ডেটাতে 18 থেকে 20%-এর মতো রিটার্ন দিয়েছে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, ঠিক আছে। এইবার এখানে আসি। এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে রাখি, মিড ক্যাপে কিন্তু অনেক অনেক ধরনের ইন্ডেক্স আছে। মিড ক্যাপ 150 ইন্ডেক্স, মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স, মিড ক্যাপ 50 ইন্ডেক্স, এরকম। আমি পার্সোনালি মিড ক্যাপ 150 ইন্ডেক্স পছন্দ করি। তার মানে এই নয় যে আপনাকেও পছন্দ করতে হবে। 150 কেন? মিড ক্যাপের মধ্যে 150টা স্টক হয়ে গেল, একটু ডাইভার্সিফিকেশনটা বেশি হলো, এই যা। আপনি যদি নিফটি, একটা ইন্ডেক্স আছে নিফটি মিড ক্যাপ 50 ইন্ডেক্স, সেটাকে যদি ফলো করেন, তার উপর বেস করেও অনেক মিউচুয়াল ফান্ড আছে, সেটা যদি আপনার পছন্দ হয়, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, দেখুন এক্ষেত্রে যেটা আমাদের সব থেকে বেশি, বারবার আমি আমার ইউটিউব লাইভেও বলি, যদিও কোনো অ্যাডভাইস নয়, অনেকে প্রশ্ন করেন, সঞ্জয় সুজলন নেওয়া যাবে, সঞ্জয় আইডিয়া ভোদাফোন নিয়ে যাবে, এবার সুজলনের তো প্রচুর প্রশ্ন আসে, কিন্তু আমি বারবার বলি সুজলন লস মেকিং কোম্পানি, ইন্ডিভিজুয়াল স্টক হোল্ড করাটা খুব রিস্ক হয়ে যাবে, কেন আমি একটাই মাত্র স্টক নিচ্ছি, সুজলন, তাই না? আমার ধরুন 5টা স্টকের একটা পোর্টফোলিও আছে, বা 10টা স্টকের, রিটেলদের আর কত ডাইরেক্ট স্টকের পোর্টফোলিও থাকবে, 5টা বা 10টা, তার মধ্যে একটা সুজলনে আমি 5 লাখ টাকা হয়তো লাগিয়ে রেখেছি, সেটা একটা বড় রিস্ক, কারণ সুজলন এখনো পর্যন্ত লস মেকিং কোম্পানি। তার থেকে ভালো হয় না কি যে আমি একটা মিউচুয়াল ফান্ড নিলাম? দেখুন, মিউচুয়াল ফান্ডেও যদি সুজলনটা ভালো করতে থাকে, সে তো অলরেডি ইনক্লুডেড থাকে ইন্ডেক্সগুলোতেও, তাহলে সেই অনুযায়ী হোক না, যার অ্যালোকেশন মাত্র 2%। সুজলনের অ্যালোকেশন এই ফান্ডে বা এই ইন্ডেক্সে মাত্র 2%। সুজলন যদি কালকে পুরো জিরো হয়ে যায়, পুরো ইন্ডেক্সটার মধ্যে তেমনভাবে প্রভাব পড়বে না, 2% মাত্র ওয়েটেজ। এই জন্যই আমি কিন্তু যখন মিড ক্যাপ স্মল ক্যাপে বিশেষ করে আসি, আমি ইন্ডিভিজুয়াল স্টক হোল্ডের থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টে বেশি পক্ষপাতী থাকি। হ্যাঁ, যাদের নলেজ আছে, যারা বুঝে স্টক সিলেক্ট করে ইনভেস্ট করেন, তাদের জন্য আলাদা ব্যাপার, তারা ঠিক আছে। কিন্তু যারা অতটা সময় দিতে পারেন না, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের মতো একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করেন বা আশা করেন, তারা কিন্তু আরামসে মিউচুয়াল ফান্ডের দিকে দেখতে পারেন। একদম ক্লিয়ার, এখানে সুজলন আছে, দেখুন বিএসসি, দ্য ইন্ডিয়ান হোটেলস, এইগুলো ভালো ভালো মিড ক্যাপ কোম্পানি। আমি ডিটেল পোর্টফোলিওতে যাচ্ছি না, ডিটেল পোর্টফোলিওতে গেলে আরও আপনি ডিটেলসে পাবেন কি কি আছে, কি কি সেক্টরে দেখুন আছেন, ফিনান্সিয়াল, ক্যাপিটাল গুডস, সার্ভিসেস, হেলথ কেয়ার, টেকনোলজি, মানে সব সেক্টরই এর মধ্যে আছে এই ইন্ডেক্সের মধ্যে। তার মানে কি, আমি আজও পয়েন্ট নাম্বার 1 বা 2 এ বলেছিলাম যে ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে আমি থাকতে পছন্দ করি, এটা তার ওয়ান অফ দ্য একটা উদাহরণ, ঠিক আছে। আরেকটু যদি আপনারা দেখতে চান যে স্টক হোল্ডিং, এই যে সুজলন, বিএসই, পারসিস্টেন্ট সিস্টেম, ডিকসন, অনেকে বলেন স্যার সঞ্জয় ডিকসন টেকনোলজি আমি কিনতে চাই, কিন্তু 15,000 টাকা স্টক,
অনেকে কিনতে পারেন না, কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিলে আপনার রিস্কটাও ডাইভার্সিফাইড হলো, ডিকসনও থাকলো, তো লুপিন আছে, ফেডারেল ব্যাংক, সিজি পাওয়ার, সব ভালো ভালো মিড ক্যাপ কোম্পানিগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। কিন্তু একটা স্টক কেনার রিস্কটাও নেই যে ওই স্টকটা পারফর্ম করবে কি করবে না। অনেকে বলেন না আপনাদের সব থেকে প্রিয় ব্যাংক কি, যদি রিটেলারদের জিজ্ঞেস করা হয় সে বলবে ইয়েস ব্যাংক, বেশিরভাগ লোক। দেখুন এর মধ্যে ইয়েস ব্যাংকও আছে, কিন্তু যদি ইয়েস ব্যাংক, সুজলন এগুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালি রাখি সেক্ষেত্রে ইমোশনালিরও অনেক অত্যাচার হবে। কোনোদিন ইয়েস ব্যাংক 5% মাইনাস হয়ে গেল, তখন ইমোশনালি ভেঙে পড়বো অনেক সময়। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকলে সেটা হবে না। উল্টোও বলতে পারেন যে 5% যদি বেড়ে যায় ভালো হবে, সেটা তো একটা ফাটকার ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এইগুলো তো এখনো পর্যন্ত খুব একটা ভালো কোম্পানি হয়ে ওঠেনি। তাই জন্য এগুলোকে একটা রিস্কটাকে ডাইভার্সিফাই করাই আমাদের কাজ। তাই জন্য দেখুন আজকের ভিডিওটা অনেকের মনে হতে পারে যে এগুলো তো বেসিক জিনিস, আমি জানি অলরেডি, কেন বলছেন। আমি তাদের জন্যও বলছি যারা আমাদের অলরেডি প্রো দর্শক, তারাও যাতে বুঝতে পারেন, যারা অ্যাডভান্সড লেভেলের দর্শক, প্লাস যারা অ্যাডভান্সড নন, সবে জয়েন করেছেন, সবে মার্কেট নিয়ে জানাশোনা মানে করছেন, তারাও যাতে ইজিলি বুঝতে পারেন। তাই আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ক্ষমা করে দেবেন যদি সময়টা একটু বেশি হয়। আচ্ছা, এইবার আসি, এটা হলো এইবার পরের ফান্ডে যাচ্ছি। মিড ক্যাপ 150 ইন্ডেক্সে কিন্তু আমার পার্সোনালি ইনভেস্ট আছে, কিন্তু অন্য একটা ধরনের ফান্ডে, সেটা আমি আসবো। আমি ডিসক্লেমারও দিতে থাকছি পরপর। স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি। স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে আলোচনা করলে তো স্মল ক্যাপ 250 ইন্ডেক্স এটা আসবেই। নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স। এসবিআই দেখবেন না, এসবিআই এর আছে, মতিলাল ওসওয়ালের আছে, আইসিআইসিআই এর আছে, এইচডিএফসি, নাভির আছে, প্রচুর প্রচুর কোম্পানির আছে, যার দেখে আপনার মোটামুটি ভালো লাগবে, এক্সপেন্স রেশিও একটু ধর্তব্যের মধ্যে কম টার্ম লাগবে, তাদের সাথে আপনারা আরামসে যেতে পারেন। আচ্ছা, এর রিটার্নে আসি। দেখুন এক্সপেন্স রেশিওটা 0.46, যেটা আমার মনে হয় একটু বেশির দিকে, পার্টিকুলার এই ফান্ডের। 0.2 0.3 হলে আই অ্যাম হ্যাপি, কেন এখানে তো ফান্ড ম্যানেজারের তেমন কোনো কাজ নেই, বেশি আমি এক্সপেন্স রেশিও দেবো কেন? আজকে এক্সিট লোড নিয়ে কিছু বলছি না, পরে একদিন কোনো একদিন বলবো। এক্সিট লোডটা ইন্ডেক্স ফান্ড তো আপনি লং টার্মের জন্য করছেন, অতটা এফেক্ট করবে না, ঠিক আছে? যদি দেখেন এক্ষেত্রে আমি লার্জ ক্যাপে তো তেমন থাকবে না, স্মল ক্যাপেই আছে। স্মল ক্যাপে কি কি কোম্পানি, ওই আপনার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যাকে এমসিএক্স বলি আমরা, ব্লু স্টার, সবাই সিডিএসএল অনেকে নিতে চান, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস, সিডিএসএল কিন্তু এইখানেই আছে, লরাস ল্যাবস, অনেক কিছু কিন্তু এর মধ্যে আছে। আমি রিটার্নে আসবো, একটু ডিটেলড পোর্টফোলিওটা দেখে নিই। এই যে ডাইভার্সিফিকেশন তো সুন্দর আছে, ফিনান্সিয়াল, হেলথ কেয়ার সার্ভিসেস সব কিছু আছে, কনজিউমার সব কিছুই আছে, ভালো, ভেরি গুড। যদি স্টকের মধ্যে দেখেন, গ্লেনমার্ক ফার্মা, ক্রম্পটন গ্রিভস, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, মানে ওই যে আমি যদি একটা মাত্র একটু কি বলে মেটাল সেক্টরে এক্সপোজার করে দিই, মুশকিল হয়ে যায়। কখনো অ্যালুমিনিয়ামের দাম বেড়ে গেল তো স্টক বেড়ে যায়, কখনো কমে গেল তো স্টক সেদিন মাইনাস হয়ে যায়, এইগুলো একটু ম্যাচ হয়ে যায় যদি আমি একটু এই নিই, ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড নিই। ক্যাম্পস, আপনাদের ফেভারিট কোম্পানি ক্যাম্পস এর মধ্যে আছে, র্যাডিকো খাইতান, ব্রিগেড, ভালো ভালো কোম্পানি কিন্তু এর মধ্যে আছে। ইন্ডিয়ান আইইএক্স অনেকে নিতে চায়, কিন্তু আইইএক্স এর ইন্ডিভিজুয়াল নেওয়াতে রিস্ক আছে। রিস্ক কেন আছে? তো ওদের কিন্তু এই যে মার্কেট কাপলিং এর ব্যাপারটা এখনো গভর্নমেন্ট ঠিক করে দেয়নি, কি হবে, একটা ধোঁয়াশা তৈরি আছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিলে 0.76% মাত্র ওয়েটেজ। কালকে যদি আইইএক্স এর স্টকটা জিরো হয়ে যায়, যেটা হবে না, জিরো হয়ে যায়, তাহলেও আপনার পোর্টফোলিওতে তেমন বড় এফেক্ট নয়। এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে আছে, একটু পোর্টফোলিও দেখে নেবেন। হ্যাঁ, আমি কোন মানে যে কোনো মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন। ফিনান্সিয়াল, হেলথ কেয়ার সার্ভিসেস সব অ্যাক্রস দ্য বোর্ড আছে। রিটার্নসে যদি আসি, স্মল ক্যাপ ইন্ডেক্সের যদি রিটার্ন দেখেন, অ্যাভারেজ রিটার্ন যদি আমি বলি, তাও যেহেতু এই বিগত কয়েক মাসে 4-5 মাসে স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় 15%-এর মতো নেগেটিভ হয়েছে, তাই জন্যই যদি দেখেন এই 5 ইয়ারে তার রিটার্ন কিন্তু 10-12%। আমি যদি আগের বছরের দেখি, আমার ইন্ডেক্সের রিটার্ন 5 ইয়ার্সে 30%-এর মতো ছিল। 5 ইয়ার্স ডাউন দ্য লাইনে 30% ছিল 2024-এর ওই সেপ্টেম্বর, মানে বিয়ার ফেজটা শুরু হওয়ার আগে আমি বলছি।
এখন তো একটু পড়েছে, সুতরাং সেই ধরনের করলে আর একটু নেগেটিভ নিচের দিকে নেমে আসবে। তবে অন অ্যান অ্যাভারেজ আমি তাই বললাম না, আপনি নিজেই দেখতে পাচ্ছেন অন অ্যান অ্যাভারেজ এই যে রিটার্নটা দেখছেন, অন অ্যান অ্যাভারেজ যে রিটার্নটা দেখছেন সেটা কিন্তু মিড ক্যাপের থেকে যে খুব একটা আহামরি তা নয়। তাই জন্য আমি সবসময় বলি স্মল ক্যাপে যে রিটার্ন সবসময় মিড ক্যাপের থেকে বেশি হয় সেই কথাটা কিন্তু সবসময় ঠিক নয়, মাঝে মাঝে ঠিক অবশ্যই, সবসময় নয়। তো সেই অনুযায়ী ডিসিশন নেবেন। আমি পার্সোনালি স্মল ক্যাপে কম অ্যালোকেশন রাখতে পছন্দ করি, কম অ্যালোকেশন, জিরো নয়, কম অ্যালোকেশন আমি অ্যাসেট অ্যালোকেশন সেকশনে বলবো। চলুন পরে এবার আমি চলে আসি একটু স্পেসিফাইড বা ওই স্ট্র্যাটেজিক ইন্ডেক্সে, যেখানে যেখানে মোমেন্টাম ইন্ডেক্স আমার ওয়ান অফ দ্য ফেভারিট। মোমেন্টাম ইন্ডেক্সটা নিয়ে আগে বলেছি, এখন জাস্ট ফান্ডে আসবো। আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ফান্ড আছে, মতিলাল অসওয়ালের আছে, বিভিন্ন ধরনের। তার মধ্যে একটা যদি একটু লার্জ ক্যাপ বেস একটু মোমেন্টাম ফান্ড দেখেন, সেটা নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড। যথেষ্ট ভালো, যখন বুলরান চলছিল সেপ্টেম্বর 2024 পর্যন্ত মোমেন্টাম ফান্ডগুলো কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে। এখন এই কদিনে এতটা পড়েছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নিচে এইখানে কিন্তু পড়েছে। আমি একটু স্ক্রিনটা তুলে দিই, এই যে স্ক্রিন, এই এই 2-4 মাসে কিন্তু পড়েছে, বাজার পড়েছে, মানে মোমেন্টাম ইন্ডেক্সও নিচে এসেছে, ফান্ডও নিচে আসবে তাই জন্য। কিন্তু তা সত্ত্বেও রিটার্ন সিন্স ইনসেপশন মানে প্রথম থেকে যদি রিটার্ন দেখেন পার্টিকুলার এই ফান্ড বা ইন্ডেক্সের, সেটা কিন্তু 20.44% পার অ্যানামও এখনও মেনটেন করেছে। সুতরাং যখন মোমেন্টাম ফান্ডগুলো কি হয় একটু বলে নিই। আরও দুটো মোমেন্টাম ফান্ড আমি কভার করব, তার আগে আমি একটু এখানে বলে দেওয়ার মনে হয় দরকার আছে আপনাদের। মোমেন্টাম ফান্ডটা নিয়ে একটু বলে দিই, তাহলে রিস্কটা বুঝে যাবেন। মোমেন্টাম ফান্ডে কি হয়, যখন ধরুন যখন আমি মোমেন্টাম ফান্ডটাকে ব্লু দিয়ে আঁকছি, মোমেন্টাম ফান্ডের কার্ভ এরকম ভাবে না, আমি একটু অন্যভাবে করি। মোমেন্টাম ফান্ডটা এঁকে দিলে আপনারা বুঝবেন না। আমি গ্রিন দিয়ে আগে নিফটি মানে ওভারঅল বাজারকে আগে মার্ক করি। ধরুন নিফটি এরকমভাবে যাচ্ছে, তার মানে এটা কি বুল রানে আছে, নিফটি বুল রানে আছে। সাধারণত দেখা যায়, সাধারণত দেখা যায় বা আগের 2023-24 হিস্ট্রি উঠিয়ে দেখুন, আপনার মোমেন্টাম যে ফান্ডটা বা মোমেন্টাম ইন্ডেক্স যেটা থাকবে সেটা একটু এরকমভাবে যাবে, মানে আপনাকে আউট পারফর্ম করছে। এই যে এইটুকুনি জায়গায় কিন্তু আউট পারফর্ম করছে, দেখছেন এখানে আউট পারফর্ম করছে। যদি নিফটির রিটার্ন এটা হয়, আপনার মোমেন্টামের রিটার্নটা অনেকটা বেশি, এরকমই দেখা যায়। যদি আপনি মিড ক্যাপ মোমেন্টাম ইন্ডেক্স নেন, তাহলে দেখবেন মিড ক্যাপ যে ইন্ডেক্স তার থেকে কিন্তু মোমেন্টাম ইন্ডেক্সের রিটার্নটা সাধারণত বেশি বুল মার্কেটে, যখন হাই করে ব্যাপারগুলো উপরে যাচ্ছে ওভারঅল মার্কেট। প্রবলেম হলো এটাই তখন বোঝে না, তখন লোকে নিয়ে নেয় রিস্কটাকে। আমি বারবার যে বলি সেটা বোঝেন না। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে যখন আবার মার্কেটে স্ট্যাগনেন্সি দেখা যায় বা নিচের দিকে মার্কেট আসে, তখন কিন্তু সাধারণত এও অনেকটা জোরে নিচের দিকে আসে। দেখুন এক্ষেত্রে কিন্তু ও আন্ডার, ব্লু লাইনটা হচ্ছে মোমেন্টাম ইন্ডেক্স, হ্যাঁ, আর এটা ধরুন এটা নর্মাল, গ্রিনটা হচ্ছে নর্মাল ইন্ডেক্স যেটা, সেটার থেকে কিন্তু তখন আন্ডার পারফর্ম করে যখন বিয়ার ফেস বা নিচের দিকে চলে। এটা কেন চলে আমি আপনাকে বলছি। ধরুন এইখানে তো অ্যাসেট দেওয়া আছে, মানে এইখানে স্টক নেওয়া আছে পোর্টফোলিওটা। যখন এই মার্কেটটা ঘুরছে বা মার্কেট সাইকেল চেঞ্জ হচ্ছে, তখনই যখন সাইকেলটা চেঞ্জ হচ্ছে তখনই তো মানে স্টক, মানে একটা ইন্ডেক্সে ধপধপ করে সবকটা, ধরুন 30টা স্টক আছে, 30টা স্টক বার করে দাও, 30টা ডিফেন্সিভ স্টক ঢুকিয়ে দাও সাথে সাথে ওই দিনই, ওরকম তো হয় না। মার্কেটের টপ কেউ ধরতেও পারে না, ওরকম করারও চেষ্টা হয় না। অ্যালোকেশন মানে এই যে ইন্ডেক্সের রিব্যালেন্সিং, এটা 6 মাসে একবার হবে সাধারণত। তো সেই 6 মাস আস্তে আস্তে হয়তো একটু দেরি হয়ে গেল, তাই জন্য যে স্টকগুলো উপরে গেছিল সেই স্টকগুলো অলরেডি পতন তাদের শুরু হয়ে গেছে।
তাই জন্যই একটু আন্ডার পারফর্ম করে, তারপর আবার একটু দাঁড়িয়ে যায়, তারপর রিঅ্যালোকেশন হয়, তারপর আস্তে আস্তে আবার মার্কেটও তো সবসময় নিচে থাকে না, ঘোরে, তখনও আবার এই আউট পারফর্ম করা আস্তে আস্তে শুরু করে, এইভাবে কিন্তু যায়। সুতরাং বিয়ার ফেজে বা মার্কেট যখন নিচের দিকে আসছে তখন মোমেন্টাম ফান্ডগুলোও কিন্তু একটু প্রথম দিকে অ্যাটলিস্ট ভালোভাবে নিচের দিকে পড়ে, এই রিস্কটার কথা মনে রাখবেন। হট করে নিয়ে নিলেন এই ফেজটা দেখে এবং খুব মজা পেলেন, বাহ এটা তো জানি, কিন্তু রিস্কটা না। আমি যতবার মোমেন্টাম ইন্ডেক্স নিয়ে কথা বলেছি ততবার আমি বলেছি এটা কিন্তু রিস্কি, এটা কিন্তু রিস্কি। আজকে তো রিস্ক আর রিটার্ন এই গ্রাফটা এঁকেও আপনাদের মোমেন্টামটা কোথায় সেটা আমি বলে দিলাম, ঠিক আছে। এবার অ্যাসেট অ্যালোকেশনে সেটা বুঝে যাবেন যে কেন রিস্ক বেশি, মানে আমার অ্যাসেট অ্যালোকেশন পার্সেন্টেজ আমি একটু কম রাখবো, সেইভাবে ব্যাপারটা হবে, মোটামুটি বুঝেছেন। আচ্ছা, এবার আমি আসি এই ফান্ডে তো নিয়ে কথা হলো, কি কি স্টক আছে এর মধ্যে একটু দেখি। দেখুন আপনাদের প্রিয় প্রিয় স্টকগুলোই আছে, ভারতী এয়ারটেল, মাহিন্দ্রা, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, ভালো স্টক, এগুলো কিন্তু খারাপ স্টক নয়, কোনোভাবেই বলবেন না, এবং এগুলো দামও ভালো চলছে। ভারতী এয়ারটেল এই খারাপ বাজারেও কিন্তু ভালো ভালো যাচ্ছে, তাই জন্য মোমেন্টাম, যার মধ্যে মোমেন্টাম আছে সেগুলোই আছে, ঠিক আছে। সানফার্মা, এইচসিএল টেক, ভালো ভালো, ডিকসন টেকনোলজি, খারাপ কোম্পানি আপনি খুঁজেও তেমন পাবেন না। এবার মার্কেট পড়ছে বলে এগুলোও তো পড়ছে, যেমন জোম্যাটো ভালো করছিল, ডিকসন ভালো করছিল, মার্কেট খারাপ বলে এরাও পড়ছে, তো কি করা যাবে, তাই জন্যই পড়ছে। মাহিন্দ্রা এখন একটু স্ট্যাগন্যান্ট হয়ে দাঁড়িয়ে আছে, খারাপ কি কোম্পানি? খারাপ তো নয়। ইনফোসিস খারাপ কোম্পানি? খারাপ নয়, এটা আপনারাও জানেন। যাই হোক, তো এইটা হলো ব্যাপার। আচ্ছা, এবার আসি আরেকটা যে আমার পছন্দের একটা মোমেন্টাম ইন্ডেক্স, সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 মোমেন্টাম 50 ইন্ডেক্স। মানে নিফটি মিড ক্যাপ 150 একটা ইন্ডেক্স ছিল, মিড ক্যাপ ইন্ডেক্স, তার থেকে মোমেন্টামে চলা বা ট্রেন্ডিং যে চলা তার 50টা স্টক সিলেক্ট করে এইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আমার কাছে টাটারও আছে, মানে টাটা মিউচুয়াল ফান্ডও সেম ইন্ডেক্সকে ফলো করে ফান্ড এনেছে, আপনারা দুটোই অ্যানালিসিস পারপাসে অ্যানালিসিস করতে পারেন, একদম রেকমেন্ডেশন কিন্তু একদম নয়, ঠিক আছে। দেখুন এই ফান্ডটা যেহেতু সবে, এই কোটাকের ফান্ডটা নভেম্বরে শুরু হয়েছিল, নভেম্বর 2024-এ শুরু হয়েছিল, নভেম্বর থেকে বাজারে পতনও শুরু হয় সেপ্টেম্বর থেকে, তাই জন্য কিন্তু আপনার রিটার্ন দেখুন 15% নেগেটিভ চলছে, যেহেতু বাজার নেগেটিভ, ঠিক আছে, চলবে। এবার যখন আবার উঠবে তখন আবার আউট পারফর্মের মতো থাকবে। কেন এটা আর এক্সপেন্স রেশিও দেখুন 0.28, খুব ভালো। ওই এসবিআই এর 0.46 ছিল, যেটা আমি একটু এরকম করি 0.46, ওটা একটু আমার পক্ষে অনেক বেশি। 0.28, 0.3 ইজ অ্যাকসেপ্টেবল এক্সপেন্স রেশিও ফর ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ড। আচ্ছা, এক্ষেত্রে আসবো আর ওকে, দেখুন কি কি স্টক এরা নিয়ে রেখেছে, খারাপ স্টক দেখবেন না, মিড ক্যাপ অনুযায়ী কিন্তু ভালো ভালো স্টকই আছে। পিভি ফিনটেক, কোফর্জ, পারসিস্টেন্ট, ইন্ডিয়ান হোটেল, ডিকসন, বিএসসি তো আপনাদের প্রচণ্ড ফেভারিট একটা স্টক, ভালো মোমেন্টামে থাকে দেখুন, এবং এগুলো মোমেন্টামেও থাকে কিন্তু। ম্যাক্স হেলথ কেয়ার, লুপিন, এই যে বললাম কল্যাণ জুয়েলারি, দেখুন যখন মোমেন্টামে ছিল তখন ইনক্লুড হয়েছে, এখন নিচের দিকে যাচ্ছে, মোমেন্টামটা একদমই ভেঙে গেছে, কিন্তু যতক্ষণ না এই ইন্ডেক্স রিব্যালেন্স হচ্ছে ততক্ষণ হয়তো কল্যাণ জুয়েলারি থেকে যাবে, বা ওয়েটেজ আগের থেকে একটু আস্তে আস্তে কমে তারপর বেরোবে। এইগুলো এক একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমি বললাম। মানে কল্যাণ জুয়েলারির আজকেই কোনো একটা বাজে খবর এলো যে প্রোমোটার একটু ধরুন কিছু একটা করেছে খারাপ, আর আজকেই ইন্ডেক্স থেকে বেরিয়ে যাবে কল্যাণ জুয়েলারি, তা তো নয়। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে, নেক্সট রিব্যালেন্সিংয়েই ও কিন্তু ক্রাইটেরিয়া না মিট করলেই বেরোবে, না হলে নয়, এটা একটু মনে রাখবেন। ফেডারেল ব্যাংক, ভোল্টাস, কামিন্স, সব ভালো ভালো কোম্পানিগুলো মোটামুটি আছে, ঠিক আছে। ওকে, রিটার্ন কেমন? রিটার্ন তো তেমন আপনার ডিটেলসে পাবেন না, মিড ক্যাপ 150 ইন্ডেক্সকে একটু দেখে নিতে হবে, এর থেকে লং টার্মে একটু বেশি রিটার্ন আমরা আশা করতে পারি, যেহেতু রিস্কটাও বেশি নিচ্ছি, যেহেতু এর রিস্কটাও বেশি, সেহেতু এর থেকে একটু বেশি রিটার্ন আমরা আশা করতে পারি, ঠিক আছে। কেন, এই দেখুন এখানে যেমন দেখুন মিড ক্যাপ 150 ইন্ডেক্সটা 0.25% মাইনাস হয়েছে এক মাসে, এ কিন্তু 2.44% মাইনাস হয়েছে, দ্বিগুণেরও, মানে দ্বিগুণ কি, মানে গুণে তো যাবই না, অনেক বেশি মাইনাস হয়েছে। কেন? ওই যেহেতু মোমেন্টাম ফান্ড, একটু এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। চলুন পরের একটা ফান্ড যার মধ্যে আমার নিজের আবার ইনভেস্টমেন্টটা আছে, একটু ডিসক্লেমার বলে দিলাম, সেটা নিয়ে আলোচনা করি।
মোমেন্টাম ফান্ডে আপনারা দুটো ফান্ড দেখলেন, সরি, আপনারা দুটো ফান্ড দেখলেন, একটা হচ্ছে লার্জ ক্যাপ বেস, একটা হলো লার্জ ক্যাপ বেসড, যেটা হচ্ছে ওই নিফটি 200 মোমেন্টাম 30 ফান্ড। আরেকটা দেখলেন মিড ক্যাপ বেস, যেটা হচ্ছে নিফটি 150 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড। আরেকটা আছে স্মল ক্যাপ 250 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড, এরকম ধরনের। আমি স্মল ক্যাপকে নিচ্ছি না, মানে স্মল ক্যাপ এমনিতেই রিস্কি, তার উপর তার সাথে আবার মোমেন্টাম অ্যাড করলে রিস্কটা অনেক দূরে ছাড়িয়ে যাবে। আমার অত রিটার্নেরও দরকার নেই, আমার অত রিস্কের দরকার নেই। আই অ্যাম নট দ্যাট রিস্ক অ্যাভার্স, মানে আমি অতটা রিস্ক নিতে পারি না। ঠিক আছে, অতটা রিস্ক নেওয়ারও দরকার নেই, কাজ হয়ে যায়, তাই জন্য ওই ফান্ডটাকে বলিনি, তার বদলে আমি এটা বলেছি। কিন্তু ধরে রাখুন স্মল ক্যাপও একটা আছে এরকম মোমেন্টাম। এই তিনটের মেলবন্ধন, এই তিনটেকে নিয়ে যদি একটা ভাবেন, তাহলে টোটাল মার্কেট ক্যাপ চলে আসে নিফটির, সেটাকে নিফটি 500 আমরা বলতে পারি। তার মধ্যে যে টপ মোমেন্টাম, মানে মোমেন্টাম জাতীয় স্টক 50টা, সেটাকে নিয়ে যে ফান্ড, সেটা হচ্ছে এটা। তার মানে কেউ যদি খুব দ্বিধাগ্রস্ত থাকে যে আমি লার্জ ক্যাপ বেসড মোমেন্টাম নেব না মিড ক্যাপ বেসড নেব না স্মল ক্যাপ বেসড নেব, তাহলে তারা কিন্তু এই 500 মোমেন্টাম 50 ফান্ডটাকে অ্যানালিসিস করতে পারো। কারণ এক্ষেত্রে পুরো মার্কেট ক্যাপটাকেই নেওয়া হয়ে গেল, তোমাকে আলাদা করে বা আপনাকে আলাদা করে কোন ক্যাপে যাব, লার্জ ক্যাপ স্মল ক্যাপ না মিড ক্যাপ দেখতে হচ্ছে না, এবং মোমেন্টামের ফ্লেভারটাও পাচ্ছেন, তাহলে সেটা হয়ে যায়। নিপন ইন্ডিয়ারও আছে। প্রশ্ন করবেন না স্যার নিপন বা সঞ্জয় নিপন ইন্ডিয়ার এটা কি ভালো? দুটোই একই, কেন একই ইন্ডেক্সকে ফলো করছে। সো ঠিক আছে, যেহেতু দেখুন এই ফান্ডটা নভেম্বরে ওই কোটাকের মতোই নভেম্বরে লঞ্চ হয়েছিল এবং নভেম্বর থেকে বাজারে ডাউন ট্রেন্ড চলছে আমাদের ইন্ডিয়ান বাজারে, তাই জন্য এও কিন্তু 21% মাইনাস হয়ে আছেন। দেখতে পাচ্ছেন একটা পার্থক্য। কোটাকও কিন্তু নভেম্বরেই রিলিজ হয়েছিল, কোটাকও নভেম্বরেই প্রায় রিলিজ হয়েছিল, কিন্তু ও 15% মাইনাস হয়ে আছে, আর এ 20% মাইনাস হয়ে আছে। কেন? যেহেতু এর মধ্যে নিফটি 500 বলে এর মধ্যে স্মল ক্যাপ কম্পোনেন্টটা আছে, স্মল ক্যাপ, তার জন্যই আরও পড়ছে। তেমনি আবার ওঠার সময়ও এটা অনেকটা আউটপারফর্ম করে সাধারণত, যেহেতু 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 এই ইন্ডেক্সের মধ্যে স্মল ক্যাপের ব্যাপারটাও আছে, স্মল ক্যাপে মোমেন্টাম বেশি আসে যখন বাজার ভালো যায়, ভালো মন্দ দুটোরই আছে। ঠিক আছে, কি কি স্টক আছে একটু চট করে দেখিনি। আপনাদের বোঝাবার চেষ্টা হলো শুধু রিটার্ন নয়, রিস্কের উপরেও ফোকাস করা, তাই জন্য আমি ডিটেলসে করছি। দেখুন দেখুন আপনাদের সামনে যে যে স্টকগুলো লার্জ ক্যাপে দেখেছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন। ছোঁয়া একটু মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, তারপর ডিকসন টেকনোলজি, ট্রেন্ট, জোম্যাটো, এই জিনিসগুলো আপনি পাচ্ছেন। মানে লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ মিড ক্যাপ এর একটা মিশেল। যেমন বিএসসি মিড ক্যাপ মোমেন্টাম ফান্ডে ছিল, সেটা এখানে স্থান পেয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। মাহিন্দ্রা লার্জ ক্যাপ মোমেন্টাম ফান্ডে ছিল, সেটা এখানে স্থান পেয়েছে। সুতরাং আমার পক্ষে এটা কিন্তু বেশ ভালো একটা ফান্ড, তাই জন্য আমি পার্সোনালি এটা রেখেছি। হ্যাঁ, মার্কেট খারাপ হলে এও মাইনাস হবে, এটা আমাদের জানা দরকার। চলুন এবার চলে আসি। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন প্লিজ, ভিডিওটাকে একটু লাইক করে দিন। এবার চলে আসবো অ্যাসেট অ্যালোকেশন, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমি আপনাকে মোটামুটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা মিউচুয়াল ফান্ড হয়তো খুব ভালো চুজ করলেন, কিন্তু অ্যাসেট অ্যালোকেশন মানে কোন মিউচুয়াল ফান্ডের খাতে কত পরিমাণ টাকা অ্যালোকেট করব, সেটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু সত্যি বলছি আপনার ফিনান্সিয়াল গোলটা কিন্তু করা হয়ে ওঠা হবে না হয়তো, বা ধাক্কা খেতে পারে। অ্যাসেট অ্যালোকেশনে আসবো। অ্যাসেট অ্যালোকেশনের আসার আগে একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই, যারা এই আমার পুরনো দর্শক। আমি কিছু মাস আগে একটা ভিডিও রিলিজ করেছিলাম মিউচুয়াল ফান্ডের অন্ধকার দিক। অনেকে বুঝেছেন, কয়েকজন গুটিকতক মানুষ কিন্তু ওখানে কমেন্ট করেছিলেন, মানে ভিডিওটায় আমি কি বার্তাটা দিতে চেয়েছিলাম সেটা বোঝেননি, বা আমারই হয়তো ভুল যে আমি বোঝাতে পারিনি, তাই জন্য কমেন্ট করেছেন না ইনফ্লেশন তো সব অ্যাসেট ক্লাসেই আছে, কোন অ্যাসেট ক্লাস ইনফ্লেশন রহিত একবার বলুন, তাহলে মিউচুয়াল ফান্ডটা খারাপ কেন বলছেন। মিউচুয়াল ফান্ডকে আমি একবারও ভিডিওতে খারাপ বলিনি, এবং আমি ভিডিওতে বলেছি যে মিউচুয়াল ফান্ডে আমি নিজেই ইনভেস্ট করব বা করছিও।
আমি শুধু বলতে চেয়েছি আজকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন কেন জিজ্ঞেস করুন। একটা উদাহরণ দিই, রিটায়ারমেন্ট এবং এবং ছেলে মেয়ের চাইল্ড এডুকেশন, সবার এডুকেশন, এর জন্য তো আপনি ইনভেস্ট করছেন। আমি একটা উদাহরণ দিয়েই বলছি, ঠিক আছে? এক জন্যে করছেন, চাইল্ড এডুকেশনের জন্য ইনভেস্ট করছেন, আজ থেকে করছেন, হয়তো 10 বছর বা 15 বছর বাদে আপনার টাকার দরকার হবে, তার জন্য করছেন। আপনি এখানে যখন টাকাটা অ্যালোকেট করছেন, ধরুন আপনি 5,000 টাকা প্রত্যেক মাসে চাইল্ড এডুকেশনের জন্য একটা জায়গায় এসআইপি করছেন, আপনার তো একটা বেসিক ক্যালকুলেশন থাকবে যে 15 বছর পর আমি টোটাল কত টাকা মোটামুটি পেতে পারি। এসআইপি ক্যালকুলেটারে একটা করেছেন, সেখানে সবসময় একটা ইনফ্লেশন দেওয়ার জায়গা থাকে, সেখানে আপনি হয় 4% বা 6% ইনফ্লেশন ধরেছেন বা ধরতে বলা হয়েছে। কেন বলছি, বাই ডিফল্ট অনেক মিউচুয়াল ফান্ডেও থাকে বা গভর্নমেন্টের জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন 6% ইনফ্লেশন, সেটাই ধরা হয়। ভিডিওটাকে পজ করে নিচে একটু লিখুন তো, এডুকেশন সেক্টরে এখন কি ইনফ্লেশন 6% মাত্র? আপনার কি মনে হয়? আপনারা তো ছেলে মেয়েকে পড়াচ্ছেন, ক্লাস 1-এর এখন যা ফিজ, ক্লাস 2-এর যা ফিজ, একবার ভেবে দেখুন তো। তার সাথে তো আনুষঙ্গিক আরও খরচ আছে, প্রজেক্ট খরচ, এখন তো প্রজেক্ট ক্লাস 1-2 থেকেই শুরু হয়ে যায়। 6% ইনফ্লেশন কি? একটা প্রাইভেট সংস্থা বা একটা যে স্টাডি করা হয়েছিল মানে ইন্ডিয়ার, আমি সেই ভিডিওতেই গুগল খুলে দেখিয়েছি, সেখানে বলা হচ্ছে 2023-24 ওই সময় এডুকেশন সেক্টরের ইনফ্লেশন 14%। আসলে এইটাই আমি কালো দিক বলতে চেয়েছি, যে আসলে ইনফ্লেশন 14%টা সব অ্যাসেটের মধ্যেই পড়বে, মিউচুয়াল ফান্ড, এফডি, এই সব পার্সেন্টে এই এডুকেশন পারপাসে যা করা হচ্ছে তার মধ্যে 14%। এবার তাহলে কি করতে হবে? তাহলে এই যে জিনিসটা আমাদের দেখানো হচ্ছিল যে 5,000 টাকা ইনভেস্ট করলে এত টাকা পাবেন, তা দিয়ে আপনার ছেলে মেয়ের পড়াশোনা হয়ে যাবে, সেটা ভুল কথা। কেন ইনফ্লেশন রেট 6% নয়, বেশি? তার জন্য কি করতে হবে? মিউচুয়াল ফান্ডে আর একটু বেশি ইনভেস্ট করতে হবে। আমি প্রকারান্তরে মিউচুয়াল ফান্ডকে সাপোর্টই করলাম, কিন্তু আপনারা অনেকে বোঝেননি বা আমি হয়তো বোঝাতে অপারগ হয়েছি, আজকে ক্লিয়ার করে দিলাম। মিউচুয়াল ফান্ডে আরও বেশি ইনভেস্ট করতে হবে, কারণ ইনফ্লেশন যা দেখানো হচ্ছে সেটা ভুয়ো। 6% ইনফ্লেশন রেট নয় আমরা যেটাতে করছি, এডুকেশন মেন, তার মধ্যে অন্য হয়তো সেক্টরে ইনফ্লেশন 6% 4%, আই এগ্রি, বাট নট ইন এডুকেশন। ঠিক আছে? আজকাল কলেজের যান, প্লাস আমি তো ওটা ছেড়েই দিলাম, ধরুন আপনার ছেলে মেয়েকে জয়েন্ট এন্ট্রান্সে বসাবেন, তার যে কোচিং ফিজ, ওসব তো আমি ছেড়েই দিলাম, সেগুলোর ইনফ্লেশন কত সেটাও জানেন, তাই না? তো যাই হোক, এইটা কথা হলো। মানে আগে ধরুন আপনি জয়েন্ট এন্ট্রান্সের কোচিংয়ে বসাচ্ছেন, কথার কথা বলি, 35,000 টাকা যদি এই বছরের ফি থাকে, পরের বছর সেটা ইজিলি 38 বা 39,000 হবে। তার মানে তো এটা 10% রেটে বাড়ছে বা বাড়লো, আর এদিকে ইনফ্লেশন ধরছেন 6%। তাহলে কি হবে? তাহলে 5,000-এ চলবে? যে 5,000 টাকা করে যে ইনভেস্ট করছেন, শুরু করুন 5,000, কিন্তু তারপর সেটাকে বাড়ান, মানে 5,500 করুন, 6,000 করুন পরের বছরে, এরকম করে। কিভাবে করবেন? হ্যাঁ, ইনকাম একটু বাড়াতে হবে, কিছু তো করার নেই, তাই না? আচ্ছা, যাই হোক, এইটা বলতে চেয়েছিলাম, এটা একটু ক্লিয়ার করে দিলাম। চলুন এবার অ্যাসেট অ্যালোকেশনে আসি। এই পয়েন্টটা আপনার কি মনে হলো একটু লিখবেন প্লিজ, এই ইনফ্লেশন নিয়ে প্লিজ লিখবেন। অ্যাসেট অ্যালোকেশন আমি ইয়ার ওয়াইজ বলবো। যারা 20s থেকে 30s-এ আছো, একদম একদম নতুন, আবার বলছি, এটা কোনো রকম অ্যাডভাইস নয়, জাস্ট আমার কি মনে হয় আমি ওপিনিয়ন জানাচ্ছি, কোনো রকম অ্যাডভাইস, কোনো রকম কিছু নয়, নিজে অ্যানালিসিস করে নিজের বয়স অনুযায়ী ডিসিশন নেবেন। আমার ক্ষেত্রে না, 20s থেকে 30s-এ যারা আছেন, আমি 40s-এ আছি, আমারটা পরে বলবো। 20s থেকে 30s-এ যারা আছেন, বা আমি যদি 20s থেকে 30s-এ থাকতাম, আমার হাতে অনেকটা সময় আছে, আমার হয়তো সংসারও জাস্ট শুরু হয়েছে বা সংসার তৈরিই হয়নি। যারা 21-22 বছরে, তাদের তো ওই চাইল্ড এডুকেশন এর এখনই বার্ডেনটা আসেনি, তো তারা প্ল্যানিংটা অনেক বছরের জন্য করতে পারো, বা রিটায়ারমেন্টেরও বাকি আছে 40 বা 30 বছর, 25 বছর, অনেকটা দূর আছে। তাদের জন্য মিড ক্যাপ আমার মনে হয়, আমি হলে 50% অ্যালোকেশন রাখতাম। মাল্টি ক্যাপে আমি
40% অ্যালোকেশন রাখতাম, মানে মাল্টি ক্যাপের মধ্যে আমার লার্জ ক্যাপ তো অলরেডি এসে যাচ্ছে, আবার স্মল ক্যাপ মিড ক্যাপও এর মধ্যে আছে, আর স্মলে স্মল ক্যাপে আমি 10% রাখলাম, বা এই স্মল ক্যাপের বদলে আমি মোমেন্টামও নেওয়াটা ভাবতাম, বা এই স্মল ক্যাপকে 5-5 করে ভাগ করে দিতাম, স্মল ক্যাপে 5%, 5% মোমেন্টাম, এরকমভাবে আমি প্ল্যানিংটা করতে পারতাম। বেশি আমার টাকা মিড ক্যাপ স্মল ক্যাপে একটু আছে, মিড ক্যাপে আছে, কারণ মিড ক্যাপ গ্রোথ সেক্টর সেখানে আছে। আমার হাতে যেহেতু সময় অফুরন্ত আছে, 20-30 বছর ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি বিলিভ থাকে ইজ মোর, ঠিক আছে, তাহলে অল্প করে এসআইপি শুরু করলেও কিন্তু কাজটা হয়ে যাবে। বাজার মাঝে মাঝে যদি 10-15% নিচে নামে, ওই ইন্ডেক্সটা, যে পার্টিকুলার ইন্ডেক্সকে আমি ইনভেস্ট করছি, ধরুন মিড ক্যাপ ইন্ডেক্স, যদি মিড ক্যাপ ইন্ডেক্সটা মাঝে মাঝেই 5%, 10%, 15% কারেকশান দেয়, তখন আমি একটু লামসাম বা টপ আপ করে নেব, একটু টপ আপ করে নিলাম, হাতে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 20,000 আছে, একটু টপ আপ করে নিলাম, ওরকম। এরকম যদি কেউ করে, আর যার বয়স 20-30 বছর, তোমরা ভাবতেও পারছো না তোমাদের লাইফটা কোথায় হবে আজ থেকে 10-15 বছর বাদে, 20 বছর বাদে। আমার মনে হয় আমি যদি এখন 20-তে ফিরে যেতাম, আমি তাহলে আবার নতুন করে একটু শুরু করতাম। যাই হোক, সেই সময়টা নেই, সব সময় সেটাই মনে হয়। যাই হোক, এটা 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 এবার ডিলিট করে দিই, ঠিক আছে, দরকার নেই। এবার আমি আসি যারা যারা 35 থেকে বা 30s থেকে ধরুন 45-50s, ঠিক আছে, আমি এখানে ইয়াং জেনারেশনই করি, এবং আমি এর মধ্যে, আমি এখন 40s-এ আছি, ঠিক আছে, আমি 40s-এ আছি, আর্লি 40s-এ আছি। তো এক্ষেত্রে আমার অ্যালোকেশনটা কি সেটাও বলছি। 35-40-50 মানে এই সময় আপনার ফ্যামিলি অলরেডি এস্টাবলিশড, আপনি ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সিরিয়াসলি ভাবছেন, নিজের রিটায়ারমেন্টের জন্যও ভাবছেন, এবং আপনার আর্নিংটাও একটু ভালো হয়েছে। 20 বছরে যা আর্নিং কেউ করে, 30-35-40 বছরে আর্নিংটাও একটু বাড়ে সাধারণত, এইটা এক্সপেক্টেড, সেই ধরনের একটা অ্যালোকেশন। এক্ষেত্রে আমি আগে মাল্টি ক্যাপটা নিই। মাল্টি ক্যাপে 40% অ্যালোকেশন, সেই একই রকম অ্যালোকেশন আমার থাকলো মাল্টি ক্যাপে আগের মতোই, কারণ মাল্টি ক্যাপটাকে আমি একটু রাখছি, মাল্টি ক্যাপে রাখছি, বা এটাকে আমি একটু করে দিই 40-50%, কারণ কয়েকজনের রিস্ক নেবার ক্ষমতা এক এক রকম হতে পারে। যার রিস্ক বেশি নেবার ক্ষমতা নেই, সে মাল্টি ক্যাপেই 50% করতে পারে, লার্জ ক্যাপের এক্সপোজারটা বেশি পাবে। মিড ক্যাপ, ঠিক আছে, মিড ক্যাপে 30-40% ইন মিড ক্যাপ, 30-40% ইন মিড ক্যাপ, ঠিক আছে। আমি পার্সোনালি একটু যেহেতু অ্যাগ্রেসিভ, আমি কেন, এই এজ গ্রুপের মধ্যেও তো মানে অ্যাগ্রেসিভনেসের মধ্যে পার্থক্য আছে, কেউ কম রিস্ক নিতে পারে, কেউ বেশি রিস্ক নিতে পারে। তো আমার 40%-এর ক্ষেত্রে মিড ক্যাপ থাকবে, আর মাল্টি ক্যাপ থাকবে 40%, ঠিক আছে। কেউ হয়তো 30-40 মিড ক্যাপে থাকাটা ঠিক আছে। মানে 50 বছর হয়ে গেছেন, মানে আপনার যে সময় আর নেই, আমাকে পুরোটাই লার্জ ক্যাপে এখন রাখতে হবে, আমার গ্রোথের আর সময়টা বেশি নেই, গ্রোথ হওয়ার, একটা তো ফান্ডকে আপনার গ্রোথ হতে সময় দিতে হবে, তো সেটা কিন্তু নয়। আপনার রিটায়ারমেন্ট হতেও ধরুন 10 বছর বাকি আছে, হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ের পড়াশোনাটা হয়তো রিসেন্টলি, তার সেটা অনুযায়ী প্ল্যান করতে হবে, সেটা হয়তো মাল্টি ক্যাপে আমি করলাম, বেসড অন আপনার ছেলে বা মেয়ে কি এজে আছে তার উপর, কিন্তু এরকম একটা প্ল্যানিং করা যায়। তাহলে মোটামুটি এরকম হলো, ধরুন 80%-এর মতো আপনার অ্যালোকেশনটা হয়ে গেল, 80%-এর মতো অ্যালোকেশনটা হয়ে গেল, বাদ বাকি 20% থাকলো, 20%টা ওই, আচ্ছা, স্মল, এখানে 10%, মোমেন্টাম বা স্মলে 10%, তাহলে 90% হলো, তাহলে 90% হলো, ঠিক আছে, ঠিক আছে। যেটা আমি সাধারণত লিখিনি, সেটা একবার এইখানে আমি লিখতে বাধ্য হচ্ছি, যদিও এটা পড়াবার অঙ্গ নয় বা আজকের ডিসকাশন নয়। লার্জ ক্যাপ বা গোল্ড, লার্জ ক্যাপেও কিছু রাখা যায়, বা একটু গোল্ডে কিন্তু এই সময় যারা 40s-এ আছেন, 35s-এ আছেন, একটু গোল্ডের দিকে দেখা যায়। আমি 20-21-22 বছরের ছেলে মেয়েদের বলছি না যে গোল্ডে এই করতে, ও অতটা বোঝেও না, অতটা বুঝবেও না ওই সময়টা, একটু কেননা ওই সময়টা একটু বন্ধুবান্ধবদের সাথে আনন্দ ফুর্তি করতেও একটু টাকা রাখতে হয়, ওসব তো নয়, মানে বললাম আর সবাই সব কিছু করলো, সেটাও হয় না। কিন্তু যখন 35 বা 40s-এ আমরা ঢুকছি, আস্তে আস্তে ম্যাচুর
ম্যাচিওর হচ্ছি, তখন কিন্তু একটু গোল্ড অ্যাজ আ সেফ হেভেন আমাদের কিন্তু একটু অ্যালোকেশন রাখতে হবে, বা লার্জ ক্যাপ নিফটি 50 একটা লার্জ ক্যাপ মোটামুটি নেওয়া, সেটাকে 10% বা 5% করে, বা লার্জ ক্যাপে 5, গোল্ডে 5%, এরকম করে একটা পোর্টফোলিও কিন্তু তৈরি করাটা দরকার, যেটা আমাকে স্টেবিলিটি দেবে, যেটা আমরা শুরু করলাম এবং ওভার দ্য ইয়ার্স যখন আমি 50s থেকে 55, 60s দিকে যাব, তখন আমি এর অ্যালোকেশনটা বাড়িয়ে নেব। সেটাতেই এবার আসবো। এবার আমি যদি এইখানে হই 65 অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে, এটা সবার জন্যই আমি মোটামুটি বলছি। লার্জ ক্যাপ, একটু লার্জ ক্যাপে আমার অ্যালোকেশনটা একটু বেশি হবে, কিন্তু আমি খুব বেশি রাখতে পক্ষপাতী নই, এটা আমার পার্সোনাল বলতে পারেন 40%। কেন মাল্টি ক্যাপের মধ্যে, মাল্টি ক্যাপ যে বলছি, মাল্টি ক্যাপের মধ্যেও 50% আপনার লার্জ ক্যাপ আছে, ঠিক আছে, 40% মাল্টি ক্যাপে, 40%। আর আর আপনার মিড ক্যাপ, হাতের লেখাটা বাজে হয়ে গেল, সরি ফর দ্যাট, মিড ক্যাপে বাদ বাকি 20% মোটামুটি। এবার এবার কেউ বলবেন সঞ্জয় আমার বয়স 52 বছর, আমার বয়স 52 বছর, কিন্তু আমি মার্কেটকে রেগুলার মোটামুটি ফলো করি, আই অ্যাম এ অ্যাগ্রেসিভ ইনভেস্টার। তাহলে সেক্ষেত্রে সে তার লার্জ ক্যাপে 40% রাখার দরকার নেই, সে লার্জ ক্যাপে 20% রাখলো, মিড ক্যাপে সে 40% রাখলো, সেটাও করা যায়, ঠিক আছে, বেসড অন ইয়োর রিস্ক অ্যাপিটাইট। এটাকে একটু মানে এই করে নেবেন, একটু প্লাস মাইনাস করে নেবেন, কিন্তু মোটামুটি আমি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি যে কার কেমন থাকা উচিত। এক্ষেত্রে আমি গোল্ড আর ওইসব লিখলাম না, এটা নিজের চাহিদা অনুযায়ী করবেন। হ্যাঁ, গোল্ডে তো বলা যায় না কার কেমন চাহিদা বা কত, তবে টোটাল পোর্টফোলিওর 5-10% গোল্ড থাকলে কোনো অসুবিধা নেই অ্যাজ এ সেফ হেভেন, ঠিক আছে। এর মধ্যে আমি ফিক্সড ইনকাম বা ওসব কিছু আনছি না, যেহেতু আজকে সেটা আলোচ্য বিষয় নয়। কোনো একদিন যদি ওভারঅল অ্যাসেট অ্যালোকেশন, ফিক্সড ইনকাম নিয়ে ভিডিও চান, প্লিজ নিচে ভিডিও কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও আনবো। মোটামুটি এই অ্যাসেট অ্যালোকেশন করে আমি যদি পার্সোনালি কথা বলছি, আমার এই অ্যাসেট অ্যালোকেশন আমি এখানে পড়ি, সঞ্জয়, আমি লিখেও দিচ্ছি সঞ্জয়, আমি এর মধ্যে পড়ি। আমি যদি এই ব্যাপারটাকে 10 to 15 ইয়ার্স বা 20 ইয়ার্স, আমার তো লং টার্মের সবসময় ভিউ থাকে জানেন, আমি যদি মিনিমাম 20 ইয়ার্স নিয়ে যাই, তাহলে মোটামুটি যা সিএজিআর সেটা যদি করে দেখা হয়, মোটামুটি ইনফ্লেশনের থেকে ভালো রিটার্ন আমি পেতে পারি বলে আমার পার্সোনাল মত। এবার ভবিষ্যৎ তো কেউ দেখেনি, ভবিষ্যতে যদি ইন্ডিয়ান গ্রোথ স্টোরিটা ভালো থাকে, যেটা ইন্ডিয়ার সরকার প্রেডিক্ট করছে, মানে ইন্ডিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স যদি বলেন, তারা বাজেটের আগেও ইকোনমিক রিপোর্ট প্রকাশ করে, তারা বলছে যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিটা ভালো, 2030, 2037, 2047 এইসবে আরও ভালো হবে, এসব তো বলা হচ্ছে। এবার আমি তাদের দিয়েই চলছি, তারা আমার থেকে অনেকটা জ্ঞানীগুণী মানুষ, তো সেই অনুযায়ী যদি দেখি ইন্ডিয়ার জিডিপি যদি বৃদ্ধি পায়, কনজামশন যদি বাড়ে, তাহলে আস্তে আস্তে আমার যে ডাইভার্সিফাইড ফান্ডগুলো আছে সেগুলোও ভালো কাজ করবে। কেন সব কোম্পানি, আমি কোম্পানির নামও দেখালাম, ধরুন মাহিন্দ্রার গাড়ি সেলটা বাড়বে, লোকের কনজামশন বাড়লে বাড়বে। তার মধ্যে একটা দেখলেন বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ, আমি আপনিই তো কেনা বেচা করছি স্টক মার্কেটে আরও লোক আসবে, তাহলে এনএসই বিএসির স্টকের দামও বাড়বে। আমি একটা উদাহরণ দিলাম, সিডিএসএল এর দাম বাড়বে, মানে কনজামশন বাড়ছে, মানে এই সব জিনিসই পুরো ওভারঅল সেক্টরের জন্য কিন্তু ভালো, বা ওভারঅল মার্কেটের জন্য ভালো। তো সেটা যদি করি আমি, তাহলে কিন্তু আমার ভিউজ ওই 20 ইয়ার্স, আমার ভিউজ 2 বছরের জন্য নয়। এখানে অনেকে প্রশ্ন করেন স্যার 1-2 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় না, করা যায় না বা করা উচিতও নয়। লং টার্মের আমার ভিউ আছে। মাঝে মাঝে মার্কেট যখন 5%, 10%, 15% কারেক্ট করবে, আমার তো এসআইপি চলছেই, আমার সাধ্য মতন এসআইপি চলছে, তার সাথে সাথে এভরি ফল ইন মার্কেট 5%, 10%, 15% এভরি ফলে আমি কিছু কিছু টপ আপ, মানে এক্সট্রা হাতে কিছু টাকা থাকলে সেটা আমি ইনভেস্ট করে দেব। কেন? ওই বললাম, ছেলে মেয়ের এডুকেশনের জন্য বা অন্যর জন্য যে ইনফ্লেশন রেট, তাকে আমাকে বিট করতে হবে, যেটা অন্ধকার দিক আমি বলেছিলাম, তার জন্যই ওই টপ আপটার দরকার মাঝে মাঝে, ঠিক আছে, সেটা করব। আশা করি আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং নিজেদের আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। এখনও যদি আমরা নিজেদের প্ল্যানিংটা করি, ফিনান্সিয়াল প্ল্যানিং, তাহলে পরবর্তীকালে আমাদের অনেক ভালো হবে, বা আমাদের নেক্সট জেনারেশনের অনেক ভালো হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনকেও প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে।
ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।